দুপুরে খাবার জন্য ক্যান্টিনে না গিয়ে তুরফা আহুরারের টেবিলে গেল। সেদিন আপনি আমার টেবিলে খাবার নিয়ে গিয়েছিলেন, আজ আমি আপনার টেবিলে খাবার নিয়ে বসবো। তুরফা, তুমি গিয়ে খেয়ে নাও, নিজের টেবিলে আমার ভালো লাগছে না। বড় কথা, কাজ আছে, যাও। না, যাব না। সেদিন আমিও আপনাকে যেতে বলেছিলাম, কিন্তু আপনি শোনেননি, তাই আমিও শুনবো না। আজ আপনার টেবিলেই খাওয়া হবে, ব্যাস। তুরফা, যা বলছি তাই শোনো। না মানে না, বললাম তো না, আজ এখানেই খাবো। শাট আপ, ননসেন্স, জাস্ট শাট আপ। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি বলছি তোমায়? কখন থেকে বলছি যাও যাও যাও, তুমি যাচ্ছই না। কি হয়েছে তোমার আজ? অন্য সময় তো আমি তোমার কাছে যাই, কিন্তু তুমি কি করো বলো তো? একটু চিন্তা করো তো। অন্য সময় তো তোমার বাহানা শেষ হয় না। এই কাজ আছে, এই ফাইল আছে, সরুন ছাড়ুন, আরো কত কি। আজ আমি বলছি তুমি যাও, তুমি কেন শুনতে পাচ্ছ না আমার কথা? বুঝতে পারছো না আমি কি বলছি? আমি তোমাকে গিয়ে তোমার কাজ করার কথা বলছি। কি এমন হলো আজ? একটু পর পর আসছো, না হলে তো আমার ছায়াটাও সহ্য করতে পারো না। দেখছো কাজে আছি, ব্যস্ত আছি, তোমায় যেতে বলছি আর তুমি শুনছোই না। যাও নিজের কাজ করো গিয়ে। আর প্লিজ ফের আমায় বিরক্ত করতে এসো না। নাও গো ব্যাক। এক নাগারে বলে আহুরার দম নিল, অন্যদিকে মুখ নিয়ে জোরে নিঃশ্বাস ফেলল। তুরফা ঠাই দাঁড়িয়ে, টলমল চোখ তার, সামনের মানুষটাকে ঝাপসা দেখছে। ভেতরে প্রচন্ড কষ্টের জ্বালা হচ্ছে, কিছু বলতে পারল না, কারণ গলা আটকে আছে। ভেতরের সব কষ্ট দলা পাকিয়ে বসেছে গলায়, পাগুলো এগোচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরে কেমন এক কষ্ট হচ্ছে তা নিজের বুঝতে পারছে না। খুব দরকার ছিল মানুষটার এইভাবে কথা বলার, কাল রাতের কারণেই তো এসেছিল কথা বলতে। কষ্ট হচ্ছে বলল কেন তখন? এটা না বললে কি আর সে আসতো? ভেবেছিল মানুষটা কষ্টে আছে, তাই একটু লাঘব করার চেষ্টার জন্য এসেছিল। মায়াও হচ্ছিল খুব, কিন্তু কি ব্যবহার দিল লোকটা। তোরফার দম বন্ধ হয়ে আসছে, কিছু চিন্তা করতে পারছে না। টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল চোখ দিয়ে। তোরফা মাথা নুইয়ে চলে এলো ওখান থেকে। তোরফা যাওয়ার পরই আহুরার দপ করে নিচের নরম চেয়ারে বসে পড়ল। খুব রাগ হচ্ছে, ভেতরে শান্তি পাচ্ছে না তোরফা, কে কথাগুলি বলবে। বাহিরে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। তারই বা কি করার আছে? সে নিজেও কষ্টে আছে। একে তো জীবনের এত কষ্ট, তারপর আর একজনে সে হাজির হচ্ছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। লীনা আসছে যে, আনমনে তোরফা কেঁদেই গেল। অনেকক্ষণ কাঁদল ফুপিয়ে ফুপিয়ে, চোখগুলো প্রায় ফুলে উঠেছে, নাকের ডগা লাল হয়ে আছে। চোখ মুছে উঠল তোরফা। এত কিছুর পরেও আবার গেল আহুরারের টেবিল, গিয়ে নীরব হয়ে দাঁড়ালো। আহুরার তীক্ষ্ণ গলায় বলল, আবার কি? কেন এসেছো? ছুটি চাই, বাসায় যাচ্ছি, কাজ না হয় কাল করে দেব। তোরফা আর দাঁড়ালো না, চুপ করে বের হয়ে গেল কেবিন থেকে। আহুরার শুধু তাকিয়ে দেখল, দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলল, সরি তোর। তোরফা বাসায় গিয়ে বোরখা খুলে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে, কেঁদে কেঁদে বলল, আল্লাহ যদি পারতাম আজ চাকরিটা ছেড়ে চলে আসতাম। অমন মানুষ মনে হয় আর আছে দুনিয়াতে। তোরফা নাক টেনে কাঁদছে। বাসায় একা, মন্তাহ স্কুলে। চোখ মুখের অবস্থা দেখে শাওয়ার নিতে চলে গেল তোরফা। না খেয়ে চুপ করে এসে শুয়ে পড়ল। চোখগুলো চলছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। বিছানায় গা দিতেই শান্তিতে ঘুমিয়ে গেল। আহুরারের ফোনে কল আসলো, তার বাবা কল দিয়েছেন। ফোন দেখে একবার ধরতে চেয়েও ধরল না, অফ করে রেখে দিল। সেই যে তোরফা ঘুমিয়েছে, বিকাল বিকাল আর ওঠেনি। হালকা কথার আওয়াজ আসছে কানে, যার ফলে ঘুম হালকা হচ্ছে। তোরফা আড়ামোড়া ভেঙে উঠল, মাথায় ওড়না দিয়ে হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামলো। নিচের দিকে তাকালে দেখতে পেল মন্তাহ, ফিরাত আর আহুরার কথা বলছে। আহুরার বিস্মিত কোমল নয়নে দেখছে সদ্য ঘুম থেকে উঠে আসা ঘুমপড়ি হৃদ হরিণীকে। ভেতরে ধুকপুক বাড়ছে তার, রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। তোরফার অমন চোখ মুখ, মাথায় ঘোমটা টানা, গালের দুপাশে কপালের কিছু ঝুলছে ওড়না দিয়ে উকি দিয়ে। অদ্ভুত মোহনীয় লাগছে তাকে। আহুরার হতবাক হয়ে দেখছে তোরফাকে। তোরফা মাথার কাপড় টেনে তাড়াতাড়ি আবার উপরে চলে গেল। আহুরার এক কালে হাসল, চোখের সামনে এখনো সেই মুখটাই ভাসছে।
তো এটাই ঠিক হলো, কাল কাজী ডেকে বিয়ে পড়ানো হবে। সব ব্যবস্থা আমি করে নিব, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। আহুরার তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে উপরে গেল। তোরফা ওয়াশরুমে গিয়েছে। বের হয়ে দেখতে পেল আহুরার তার রুমের দিকেই এগিয়ে আসছে। গিয়ে দরজা বন্ধ করার আগেই সে ভেতরে ঢুকে গেল। পেছন ফিরে দরজা ধপাস করে লাগিয়ে দিল। তোরফার দিকে তাকিয়ে বাঁকা হাসল। তোরফা ভয়ে পিছিয়ে গেল, টাওয়েল হাতে, মাথায় কাপড় নেই। তারই ভুল, দরজা বন্ধ করে যাওয়া উচিত ছিল। ভয়ে পা পিছনে ফেলতে শুরু করলো তোরফা। ভেতর শুকিয়ে আসছে। আহরার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখলো তোরফাকে। তারপর মোহিত নয়নে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। কি রূপ মোহমতির, যেন উপচে পড়ছে রূপের মোহ। আশ্চর্যান্বিত নয়নে বিমুগ্ধ হচ্ছে আহুরার। তোরফা হন্তদন্ত হয়ে বিছানা থেকে ওড়নাটা টেনে কোনো রকম ঢেকে নিল। চুপসে যাওয়া মুখে বিড়বিড় করে বলল, আপনি এখানে? আহুরার বিমোহিত নয়নে পা বাড়াচ্ছে। তোরফা যেতে যেতে একসময় বিছানার পায়ায় লেগে পড়ে গেল বিছানায়। চোখ বন্ধ করে খিচে বসে আছে। আহুরার একদম এগিয়ে এলো তোরফার দিকে। ওর দিকে একটু ঝুঁকে ওড়নায় হাত দিল আহুরার। তোরফা চোখ বুঝেও বুঝতে পারল তা। ভয়ে কলিজা চিপা দিয়ে উঠল। শঙ্কায় আত্মা কাঁপতে শুরু করেছে। ভিজে ঠোঁট অনবরত কাঁপছে। আহুরার সেদিকে নজর দিল এক ধ্যানে। মনে হচ্ছে দুটি কোমল গোলাপ নড়ছে। এককালে একটু হেসে ওড়না তোরফার ঘাড়ের দিকে তুলে ভালো করে ঢেকে নিল। এর জন্য এভাবে আসছিল সে। আহুরারের খুব হাসি পাচ্ছে। ভেতরের হাসি কষ্টে চেপে রেখে বলল, তখনকার জন্য সরি, আই ওয়াজ ওরিড, কিছু নিয়ে চিন্তায় ছিলাম তখন, সরি। চুপ কেন এখন? তখন তো খুব বক বক করছিলে। একটু সরুন। কেন? আরো কাছে আসলে কি এমন হবে? না হয় আরো একটু কাছে মানে কি বলছেন আপনি এসব? কথা শেষ করার আগেই তোরফা আহুরারকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে তা খুলে দিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। আর চোখে দেখলো আহুরারকে। সে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই খাটের কোনায় দাঁড়িয়ে আছে। বাঁকা হাসছে তোরফার ভয় দেখে। মনে মনে কিছু ভেবে আবারও মুচকি হাসলো। এ সবই বৃথা হৃদহরণী। আহুরার তাকালো তোরফার দিকে। আহুরারের চোখে চোখ পড়তেই তোরফা মাথা নুইয়ে নিল। ওড়নাটা ভালো করে ঠিক করে নিল। বড্ড হাসি পাচ্ছে তোরফার এমন বোকা মুখ দেখে। চেয়েও যেন হাসি আটকাতে পারছে না আহুরার। খানিক বাঁকা হেসে তোরফার দিকে এগিয়ে গেল। আহুরারকে এগিয়ে আসতে দেখে তোরফা দুপা পিছিয়ে যায়। দরজার সাথে পিঠ আটকেছে। আহুরার মুচকি হেসে এক হাত দরজায় রাখে। তোরফার মুখের দিকে অপলক তাকায়। তোরফা ভয়ে জমে গিয়েছে। পারলে যেন দরজার সাথে মিশে যায়। মুখ ঘুরিয়ে নিয়ে ধম পেড়ে দাঁড়িয়ে আছে চোখ বুজে। নিঃশ্বাস ঘন হচ্ছে। পা এগিয়ে চলছে না। হৃদয়ের স্পন্দন বাড়ছে। আহুরার তোরফার অমন মুখ গভীর চোখে মন দিয়ে দেখল। নেশা ভরা কণ্ঠে নরম হয়ে বলল, কাল মন্তাহার বিয়ে চলে এসো। জানো তো বিয়েটা আমার বাড়িতে হচ্ছে, আর কাল ওখানে থাকা হবে হৃদহরণী। কি জানি কি হয়, কে বলতে পারে ভাগ্য কখন ঘুরে যায়, আকস্মিক কিছু না হয়ে যায়। আহুরার থামল। তোরফার মুখের দিকে তাকিয়ে মুক্ত ছড়া হাসি দেয়। ঠোঁট কামড়ে ধরল আহুরার নিজের তোরফার ভয়মাখা মুখের দিকে চেয়ে। আহুরার মুচকি হেসে হালকা ফু দিল তোরফার মুখে। এবার তোরফা বরফের মতো জমে গেল। আগের মতো নিঃশ্বাস নিতে পারছে না, বরং দম বন্ধ হয়ে আসছে। এখনই বুঝি প্রাণ পাখি বের হবে দেহ পিঞ্জিরা থেকে। আহুরার মুচকি হেসে ফোন দিয়ে ঘর থেকে বের হলো। তোরফা পিনপিন করে চোখ খুলে দেখতে পেল আহুরার চলে যাচ্ছে। যেতে যেতে আহুরার ঘাড় ফিরিয়ে একগালে হাসি দিল তোরফাকে। তোরফা বিস্মিত চোখে হতভম্ব হয়ে দেখল সেই মন্ত্রমুগ্ধ হাসি। শ্বাস বন্ধ হয়ে আসছে। তোরফা বিমূঢ় হয়ে কয়েকবার চোখের পাতা ফেলল। পুরুষের চোখে সবচেয়ে সৌন্দর্যময় হচ্ছে একজন নারী। হৃদহরিণীকে দেখার তৃষ্ণা কখনো প্রেমিক পুরুষের শেষ হয় না। আহুরারও তার ব্যতিক্রম নয়, একই দলে অন্তর্ভুক্ত। ফোনের স্ক্রিনে এক নাগারে তাকিয়ে আছে হৃদহরিণীকে দেখে। স্ক্রিনের মাঝে জলজল করছে তোরফার একটা পিক। তোরফা আজ যখন লজ্জা আতঙ্কে দরজার সাথে মিশে রয়েছিল,
মুখ ঘুরিয়ে তখন আহুরার চুপ করে একটা পিক তুলে নিয়েছিল ফোনে। পরে হাসি মাখা মুখে ফোন হাতে নিয়ে চলে এসেছিল। অপলক দেখে চলেছে তুরফাকে, মুচকি হাসি দিল। ফোন রেখে ব্যালকনি থেকে বের হয়ে তার সেই গোপন রুমের দিকে এগিয়ে গেল। সকাল সকাল তুরফা ঘুম থেকে উঠে পড়ল। কাঁচা হলুদ বেটে মুনতাহির রুমে গেল। ঘুমের মাঝেই তার গালে ছুঁয়ে দিয়ে খিলখিল করে হাসল। তারপর তাকে ডাকলো। মুনতাহ ভ্রুকুচকে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠল। তুরফাকে এভাবে হাসতে দেখে অবাক হলো। তুই এভাবে হাসছিস কেন? বলবি নাকি হেসে যাবে? বলছি বলছি চল। তোরফা মুনতাহকে ধরে আয়নার সামনে নিয়ে গেল। মুনতাহ দেখে অবাক হলো। হলুদ? নয়তো কি মরিচ? হলুদ কেন? বারে, আজ তোর বিয়ে, হলুদ দিব না? কিরে চুপ কেন? হ্যাঁ, মন খারাপ? আঙ্কেলকে আসতে বল। না, কিন্তু কেন? ইচ্ছা হচ্ছে না, শুধু মার জন্য খারাপ লাগছে। মন খারাপ করিস না, কেউ স্থায়ী নয়, সব কিছু অন্ত হয়। শুধু স্মৃতি নিয়ে থাকতে হবে আমাদের। যাই হোক চল, তোকে গোসল করায় দেই। আয় আয়। তোরফা চোখের পানিটা মুছে মুনতাহকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। মুনতাহ এক চিলতে হেসে ওর সাথে গেল। তোরফা মুনতাহের হাত পায়ে হলুদ মাখিয়ে দিয়ে গোসল করিয়ে দিয়ে চলে এলো। মুনতাহ চেঞ্জ করে এসে দেখলো তোরফা ঘরে নেই। একটু এগিয়ে গিয়েই দেখলো ফিরাতকে মুগ্ধ চোখে তাকিয়ে তার ঘরের দিকেই এগিয়ে আসছে। মুনতাহির গা থেকে হলুদ আভা আসছে কেমন, চুল টাওয়াল দিয়ে বাঁধা। ফিরাত গাল ভর্তি হেসে তার দিকে এগিয়ে এলো। হবু বউকে বিয়ের আগে গোসল করে আসা অবস্থা দেখলে কি ঠিক থাকা যায় বলো? তার উপর যদি হয় সাদ। কি বলছেন এসব? আর আপনি এখানে কেন? নিতে এসছি। মানে? মানে বউ আর বোন মানে শালি, শালি মানে বোনকে নিতে এসছি। মানে কি সব বলছেন? আরে কাল আর বললো না বিয়ে ওর বাড়িতে যেতে হবে, রেডি হয়ে নাও, যেতে হবে ওখানে। যাক, বিয়ের দিন সকাল সকাল তবে হবু বউয়ের হলদে মাখা মুখে দেখা মিললেই হলো। বলো, হ্যাঁ মিলেই গেল। আর চাঁদ থেকে সাদা নয় হলুদ আভা দিচ্ছে। তা আমার বোন কোথায়? আসলে তুই কোথায়? আমি এসেও তো দেখলাম না। দেখো গিয়ে আমার বোন কোথায়। আপনি তো দেখছি উড়ে এসে জুটে বসেছেন। চুপচাপ যাও, স্বামী রকম মানো। ভুলে যাবেন না, বিয়েটা কিন্তু হয়নি। স্বামী তো দূরের কথা, যদি রাজি না হই। আরে আরে, আমি তো মজা করছিলাম। জান মহারানী, তোর পাখে দেখুন গিয়ে। ফিরাতের চুপসে যাওয়া মুখ দেখে মুনতাহের বড্ড হাসি পেল, কিন্তু মুখে শক্ত এক ভাব এনে বের হয়ে গেল। দরজার বাহিরে গিয়ে না পেরে হেসেই দিল মেয়ে। তোরফার রুমে গেল। রুমে নেই তুরফা। মুনতাহ জানে তুরফার হয়তো মন খারাপ, আর তা হলে কোথায় যায় তাও তার জানা। এদিক ওদিক না তাকিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। তোরফা ওখানেই আছে। মুনতাহ এগিয়ে গেল তার দিকে। মনের হাতের স্পর্শ পেয়ে তোরফা চোখের পানি লুকানোর চেষ্টা করছে, কিন্তু মন জোর করে তার দিকে মুখ ফিরায়। তোরফা পানি চোখ নিয়ে একবার তাকালো বোনের মুখের দিকে। খুব কষ্ট হচ্ছে, হাউমাউ করে কেঁদে দিয়ে তোরফা তাকে ছড়িয়ে ধরল। মনের ভেতর থেকে কান্না আসছে। তোরফাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল। আমি আবার একা হয়ে যাব। কে বলেছে একা হবে? তুই আমার সাথেই থাকবি। তা হয় না। সব হয়। দেখ। কি তুরফা, তোমার তো কাদার কি আছে? কেতো না, তুমি তোমার বান্ধবীর বাড়িতেই থাকবে। না ভাইয়া। কোনো না নেই, সেসব না হয় পরে হবে। আগে যাও, তৈরি হয়ে নাও, ও বাসায় যেতে হবে। কোথায়? আর বাসায়। আজ তো তোমার বান্ধবীর বিয়ে। আল্লাহ, ওই লোকটার বাসায় যাব না আমি, ওই ডেভিলের বাসায়। কি রে, কি বিড়বিড় করছিস? হ্যাঁ না, কিছু না, তুই রেডি হয়ে নে যা। ওকে। এক কাপ কফি হবে? আপনি ওয়েট করুন ভাইয়া, আমি আনছি। তোরফা হাসি মুখে চলে গেল। মুনতাহ যাওয়ার সময় ফিরাতের গলা পাওয়া গেল। চাঁদ, রাতের জন্য অপেক্ষা করছি। মুনতাহ ঘাড় ফিরিয়ে ফিরাতের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ফিরাত এদিক ওদিক তাকিয়ে পেছন ফিরে গেল। মুনতাহ মুচকি হাসি দিয়েও সাথে সাথে মিলিয়ে নিয়ে পা বাড়ালো। মনে মনে ভাবলো তোরফার মন কচকচ করছে, অস্থিরতা বাড়ছে। গাড়িতে বসে আছে, চোখ মুখ কুচকে রয়েছে। সামনে বসে আছে ফিরাত আর মুনতাহ, আর সে পিছনে। ফিরাত ওর অবস্থাটা বুঝতে পেরে জিজ্ঞেস করলো, তুমি কি চিন্তিত তুরফা? জি। কি নিয়ে চিন্তা করছো?
না আসলে আমি ওখানে। আমি ভুল না করলে তুমি ও বাড়িতে যাবে আর থাকবে, এই নিয়ে চিন্তা করছো তো? আসলে না মানে। তুরফা, আর কিন্তু আগের মতো নেই। আরো অমন ভাবে থাকতো শুধু নিজের রাগ আর কষ্ট দমিয়ে রাখতে ওর ভয়াবহ অতীতের জন্য। তবে আর আগের থেকে খুব ভালো হয়ে গেছে। আগের কিছু নেই ওর মাঝে। আর এটা শুধু হয়েছে তো। আচ্ছা ভাইয়া, ওনার কি এমন অতীত? কিসের কষ্ট? এত রাগ বলবেন আমায়? সরি তুরফা, আর নিজের লাইফ নিয়ে কাউকে কিছু বলতে পছন্দ করে না। কেউ বলুক তাও পছন্দ করে না। সে চায়ও না কেউ তার অতীত জানুক আর তার উপর করুণা করুক। আর খুব জেদি। আমিও তোমাকে বলতে পারবো না কিছু। হয়তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে ছোটবেলার। তাই দুঃখিত। তোমার জানতে হলে নিজে থেকেই জেনে নিতে হবে তুরফা। ফিরাত ড্রাইভ করতে করতে কথাটা বলে চুপ করলো। ওদিকে তুরফা ভাবছে, গভীর চিন্তা করছে। আশেপাশের কোনো আওয়াজ আসছে না তার কানে। শুধু ভাবছে কি কষ্ট, কি অতীত। মন্তাহ কিছু বলতে যাবে তার আগেই ফিরাত তাকে থামিয়ে দিল। চোখ দিয়ে ইশারা দিল আস্থার। একটু পর অতি নরম গলায় বলতে লাগলো, আর আমার বন্ধু। তুরফা যে কোম্পানিতে কাজ করে সেটা ওর। প্রথম দেখায় তুরফার সাথে একটু ভুল হয়ে গিয়েছিল। আসলে আর একটু অন্যরকম ছেলে। বাজে রাস্তায় চলে যাওয়া কিছু জিনিসে ঝুঁকে গিয়েছিল। যদিও ওসবের পিছনে ওর কালো একটা অতীত আছে যা আমি তোমাকে বলতে পারবো না। আশা করি এই বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেসও করবে না। তবে আগের সেই আর এখনের এই আহরারের মাঝে অনেক তফাৎ। কারণ তুরফা ওর মন চুরি করেছে। বলতে বলতে চলে এসেছে বাসায়। অনেক বড় এক গেট দিয়ে বিশাল বাড়ির সামনে গাড়ি থামালো ফিরাত। মন্তাহ অবাক হয়ে দেখছে, আর ওদিকে তুরফা তখনও চিন্তায় মগ্ন। ফিরাতের কয়েকবার ডাকে তুরফা নিজের মাঝে ফিরে এলো। ফিরাতের দিকে তাকালো, তারপর চোখ গেল আশেপাশে। চোখ ধাঁধানো সৌন্দর্য, মুগ্ধ হয়ে দেখছে। ফিরাত মন্তাহকে নিয়ে ভেতরে গেল। তুরফা গাড়ি থেকে নেমে আশপাশ দেখলো। কি সৌন্দর্য, কি বিলাসবহুল বাড়ি। সামনের অনেকটা জায়গায় ফাঁকা, নানা গাছ সেখানে। গেট দিয়ে সোজা এক রাস্তা বাসার দরজা পর্যন্ত। তুরফা মাথা উঁচু করে দেখলো বাসাটা সাদা রং করা, কখনো কোথাও কোথাও হালকা আকাশি রং। এ যেন এক মেঘের রাজ্য। তোরফা মুগ্ধ চোখে সবকিছু দেখছে, না চাইতেও মুখ ভর্তি হাসি তার। হাঁটতে আর দেখতে দেখতে হঠাৎ শক্ত কিছু একটার সাথে ধাক্কা খেল। তোরফা ভ্রুকুটি করে মাথায় হাত দিয়ে সামনে তাকালো। আহুরারের গায়ে কালো একটা শার্ট, হাতা কোনোই পর্যন্ত ওঠানো। কি সুন্দর লাগছে দেখতে। আহুরার ঠাই দাঁড়িয়ে দেখছে তোরফাকে। হঠাৎ ফিক করে হেসে দিল আহুরার তোরফার ওই মুখ দেখে। তোরফা যেন অবাক হয়ে দেখছে, কি মিষ্টি সেই হাসির রেশ। লম্বা করে চোখের পলক ফেলল। আহুরার মোহময় দৃষ্টি দিয়েছে তার ওপর। ঠোঁটে খানিক পাকা হাসি লাগিয়ে রেখে এগুলো তোরফার দিকে। তোরফা তো চুপ করে দাঁড়িয়ে কয়েকবার ঘন চোখের পাতা ফেলল। বিষয়টা বুঝে উঠে তাড়াতাড়ি আশপাশ দেখল। আহুরারের দিকে তাকিয়ে পেছনে যেতে যেতে কিছু একটার সাথে আটকে যায়। তোরফা পাশ ফিরল দেখার জন্য। অমনি আহুরার একদম তার দিকে এগিয়ে এলো। তোরফার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বোরখার নিচে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে মুখ ঘুরিয়ে। আহুরার পিলারের উপর হাত রাখলো। তোরফাকে ওভাবে থাকতে দেখে আনমনে মুচকি হাসল আহুরার। মুখ আরো এগিয়ে দিল তোরফার দিকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসানি ঘোর লাগানো কণ্ঠে বলল, হৃধরণী, আপনার সুস্বাগত আমার মনের অন্দরমহলে। আমার খাসমহলে শুধু আপনি বিচরণ করুন তোর। তোরফা ত্রাস পায়ে ইয়াব বড় দরজা দিয়ে রুমে ঢুকলো। চারপাশ শুধু দেখছে, মনে হচ্ছে ভুলে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। কি সুন্দর জিনিস দিয়ে সাজানো গোছানো সব, দেখলেই মন জুড়ে যায়। অনেক বড় ড্রয়িং রুম, বসার কি সুন্দর জায়গা। সিঁড়ি যেন কাঁচ দিয়ে তৈরি, চারিদিক থেকে সাদা সোনালি আলো দিচ্ছে। তোরফার মন এক মুহূর্তেই প্রশান্তিতে ছেয়ে গিয়েছে। মুখে তার এক ফোঁটা বহিঃপ্রকাশ। হঠাৎ তার চোখ গেল একটা পিলারে। সেখানে আহুরার এক হাত আর এক হাতের ফাঁকে নিয়ে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে, এক পা পিলারের সাথে লাগানো। তোরফার চোখ তার উপর যেতেই ভ্রু উঁচু করে ইশারা করলো। যার প্রশ্ন হয় কি হলো। তোরফা কোনো উত্তর দিতে পারল না, না মুখে আর না ইশারায়। শুধু দাঁড়িয়ে রইল। সে জানে না আজকাল এই লোকটার সামনে এলেই কেন তার অস্থিরতা বেড়ে যায়।
হৃদস্পন্দন বাড়ে, ভিতরের ধুকপুকানির শব্দ স্পষ্ট শুনতে পায়, নিঃশ্বাসের মাত্রা বাড়ে। তোরফা বড় করে একটা শ্বাস টেনে নিয়ে ঢোক গিলল, চোখের পাতা ফেলল 2-3 বার। কি করবে, কোথায় যাবে কিচ্ছু মাথায় আসছে না। ইচ্ছে হচ্ছে দৌড়ে দরজা দিয়ে বের হয়ে যেতে। বিব্রত বোধ সৃষ্টি হচ্ছে তোরফার কাছে। আহুরার হাতের জোড়া আলগা করলো, এক হাত ঠোঁটের কাছে এনে 2 আঙ্গুল দিয়ে ঠোঁট জোড়া চেপে দিয়ে কিঞ্চিত হাসলো মুখ ফিরিয়ে। আবার তাকালো তোরফার দিকে, এবার হাত সরিয়ে আহুরার ঠোঁট কামড়ে হাসলো। তা দেখে তোরফার মরম দশা, দাঁত কিরিমিরি করে উঠল তোরফা চোখ রাঙিয়ে। চলুন নির্ধরণী, আপনার থাকার রুমটা দেখিয়ে দিয়ে আসি। আমি এখানে থাকবো না। চলো। আহুরারের পিছনে বাধ্য মেয়ের মতো যেতে লাগলো তোরফা। পেছন থেকে তোরফার বিড়বিড়ানি কথা শোনা যাচ্ছে। আহুরার সামনে যেতে যেতে আর চোখে তোরফাকে দেখে মনে মনে হাসছে। একটা রুমের দরজা খুলে আহুরার দাঁড়ালো। এখানেই থাকবে আজ? তোরফা কোনো উত্তর দিল না, চুপ করে ভেতরে গেল। কি বিশাল রুম, যেন ফুটবল খেলার মাঠ। কি আকর্ষণীয় সব জিনিসপত্র দিয়ে রুম সুসজ্জিত করা। তোরফা মুখ ফুটে কিছু বলল না, মনে মনে খুশি হলো। ভেতরে গিয়ে দেখতে লাগলো। কানের খুব কাছে পিনপিনে আওয়াজ হলো। নির্ধরণী। তোরফা থমথমে হয়ে গেল। হঠাৎ এমন আওয়াজে ভীষণ রকম ভয় পেল, দম একেবারে আটকে উঠল। তাড়াতাড়ি করে পেছন ফিরে খুব কাছে আহুরারকে দেখতে পেয়ে পেছনে যেতে গিয়ে পড়ে যায় বিছানার উপর। ধপ করে আওয়াজ হয়। তোরফার ভয়ের সেই রেশটা মনে এখনো আছে। বিছানা থেকে দূরে যেতে চাইলে আহুরার তার দিকে একদম ঝুঁকে যায়। তোরফার পাশে বিছানায় এক হাত রাখলো, ওর দিকে চেয়ে আহুরার অপলক দেখছে। তোরফা তরাসি ড্যাব ড্যাব করে আছে। ভয় পেলে তোমার চোখগুলি দারুণ লাগে। আরে আপনি? সু, ব্যাস 2 মিনিট শুধু দেখতে দাও, একেবারে নড়বে না। তাহলে কিন্তু ঘাটে বেঁধে রেখে দেখবো, ভালো করে দেখবো। তুমি নোর, আমার তোর। কথা শেষ করে চলে গেল আহুরার। তোরফা ঠিক বুঝতে পারল না কথাটা এতটা দ্রুত আর আস্তে উচ্চারণ করেছে লোকটা, বুঝল না তেমন। সে চিন্তা বাদ দিল। তোরফা গিয়েছে আপদ বিপদ, এখন হাঁপ ছেড়ে বাঁচা যায়। তোরফা সেসব ভুলে ঘর দেখাতে ব্যস্ত। ফিরাত এসে ডেকে নিয়ে গিয়েছে তোরফা কি মোন্তাহের ঘরে। তোরফা গিয়ে দেখলো মোন্তাহ বিছানায় অনেক শপিং নিয়ে বসে আছে। কি রে এগুলি? বিয়ের শপিং। কে আনলো এত তাড়াতাড়ি করে ফিরা? আহরার ভাইয়া। তোরফার মুখ চুপসে গেল, মুখ একটু বাঁকা করে বিছানায় বসলো। মোন্তাহ কিছু বলতে যাবে তার আগেই ঘরে 2জন মহিলা আসলো। তোরফা আর মোন্তাহ দুজনেই মুখোমুখি করলো ভ্রু কুচকে। তখন ফিরাত এলো। ওনারা পার্লার থেকে এসেছেন তোমাদের দুজনকে সাজাতে, তাড়াতাড়ি করো। আর তুরফা, ওই যে লাল রঙের শপিং ব্যাগটা দেখছো, ওখান থেকে পরে নিও, তোমার জন্য আনা হয়েছে। তাড়াতাড়ি করবেন আপনারা। ফিরাত হাসলো। তোরফা তাকিয়ে দেখলো আহরার প্যান্টের পকেটে হাত দিয়ে দরজায় হেলিয়ে দাঁড়িয়ে আছে। তোরফার মুখ বিষিয়ে গেল রাগে, দাঁত কিটকিট করছে তার জন্যে আনতে কে বলেছিল। আহরার মুচকি হাসলো, ঠোঁট অল্প নাড়ালো। তোরফা ঠিক বুঝলো উনি তাকে। রাগের শরীর তীর তীর করছে, এখনই যেন লোকটাকে খেয়ে নিবে রাক্ষসীর করাল গ্রাসের মতো। ফিরাত চলো, নয়তো ওদের দেরি আর তোর বিয়েরও। দুজনেই হেসে চলে গেল। মোন্তাহকে তোরফা আর পার্লারের 2জন মিলে সাজাতে লাগলো। লাল বেনারসির সাথে গহনার বাহার। মোন্তাহকে যেন এক লাল পরী মনে হচ্ছে। কি লাগছে, তোরফাকে 2জন মিলে জোর করে সাজাতে বসেছে। তোরফাকে ডাকতে এসে তাড়াতাড়ি করে দরজা খুলল আহরার। তোরফা তখন আঁচল হাতের মাঝে ছড়িয়ে রেখে শাড়ির কুচি ঠিক করাতে ব্যস্ত। আহরার মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল, সময় যেন তার থমকে গিয়েছে, দম আটকে আসছে। কোমল মোহ ঘর দৃষ্টি নিয়ে দেখছে তোরফাকে। কি মোহনীয় লাগছে তোরকে, মায়ার রূপ যেন গলিয়ে পড়ছে তার থেকে। নেশা ভরা চোখ নিয়ে অবলোকন করছে তোরফাকে। তোরফা আচমকা আহরারকে এভাবে আসতে দেখে বিব্রত পড়ে যায়। ভয়ে বুক ধরাক ধরাক করছে। এদিক ওদিক তাকিয়ে পিছনে যেতে লাগলো। আহরার গভীর ঘোর দৃষ্টিতে এগিয়ে যেতে লাগলো ওর দিকে। তোরফার দিকে ভালো করে চোখ বুলাচ্ছে সে। পিওর সিল্ক জর্জেট সাদা শাড়ি পরনে, হাত ভর্তি সাদা চুড়ি,
কানে বড় দুটি কানের দুল, বোট কলার ভরা হাতা, নানান রং মিশ্রিত ব্লাউজ। তবে সবচেয়ে বেশি সেটা আকর্ষণ করছে আহুরারকে তা হলো তোরফার খোলা সুস্নিগ্ধ চুল। তোরফা ভয় নিয়ে পিছনে যেতে লাগলো। অপর দিকে আহুরার মহুকে নিয়ে এগিয়ে আসছে তোরফার দিকে। বুকের ভেতরে কি হচ্ছে তা কেউ বুঝতে পারবে না সে। অনুভূতি শূন্য অনুভব করছে, চোখের পলক ফেলছে না। হৃৎপিণ্ডের কাজ যেন বন্ধ হয়ে আসছে। ভেতরে কিরকম হচ্ছে তা নিজেও বুঝতে পারছে না আহুরার। আপনা আপনি শুধু সামনে এগিয়ে যাচ্ছে ভেতরের কোমল অনুভূতি নিয়ে। তোরফা যেতে যেতে দেওয়ালের খুব কাছে চলে গেল। সামনের চুলগুলো এলোমেলো হাওয়ায় তুলে বিরক্ত করতে শুরু করে দিয়েছে, যা তোরফাকে আরো বিচলিত করছে। আহুরার একদম তার দিকে চলে এসেছে। তোরফার পিঠ লেগে গেল দেওয়ালে। পাশ ফিরে দেখল নিজের অবস্থান। সামনে তাকাতে যাবে তখনই আহুরারের মুখ খুব নিকটে আবিষ্কার করল। নিঃশ্বাস থমকে গিয়েছে তোরফার। আহুরার তোরফার এক পাশে দেওয়ালে ভর দিল এক হাত। তোরফার সামনে চুলগুলো সরাতে হাত উঠালে আহুরার মুগ্ধ চোখে তা ধরল। তোরফার হাত নামিয়ে নিচের আলতো ছোঁয়ায় সরালো চুল। কেঁপে উঠল তোরফা। শরীরের বিদ্যুৎ প্রবাহিত হলো ক্ষণিকে। হৃৎপিণ্ড যেন টিপ টিপ করছে। আহুরারের শরীরে শিহরণ বয়ে গেল। স্নিগ্ধ এক হাওয়া বইতে লাগলো মনের আঙ্গিনায়। আহুরারের কি হলো বুঝে উঠল না তোরফা। আচমকা আহুরার তোরফার হাতের উপর পিঠে চুমু দিল। তোরফা বড় করে একটা শ্বাস টান দিল। দমটা বন্ধই হয়ে যাচ্ছে। আহুরার আবার স্নিগ্ধ দৃষ্টি দিল ওর দিকে। ইচ্ছে হচ্ছে ঘন কালো চোখ দুটিতে ঠোঁটের পরশ দিতে, নয়তো ওই কাপা ঠোঁটে। খুব টানছে আহুরারকে। আহুরার অতীব কষ্টে নিজেকে সংযত করতে চাইছে, কিছুতেই পারছে না। বারবার মাথার পোকা তোরফার দিকে যেতে বলছে। ওদিকে তোরফার চোখ টলমলো, পানি চলেই আসবে। আহুরার নিজেকে সামলাতে না পেরে সরে এলো তোরফার দিকে। নিজের সাথে নিজে যুদ্ধ করে এইটুকু কাজ করতে সক্ষম সে। আর কিছু বলল না, একবার তোরফার দিকে তাকালো। তোরফা তখনও সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আহুরার দ্রুত রুম থেকে বের হয়ে এলো। সে নিজেকে খুব ভালো চেনে। ওখানে আরো 1 মিনিট থাকলে নিশ্চিত অপ্রত্যাশিত কিছু হয়ে যেত। তোরফা সেজে এ ঘরে এসেছিল ফোনটা নিতে। তখন আহুরার ঘর দেখিয়ে যাওয়ার পর দেখতে দেখতে ফোন রেখে ও ঘরে চলে গিয়েছিল ফিরাতের সাথে। ফোন নিতে এসে কুচিটা একটু এলোমেলো হয়ে যাওয়ায় ঠিক করছিল। আর আহুরার তোরফাকে ডেকে নিতে এসে এ ঘটনার সম্মুখীন হয়। কাজী দুজনের বিয়ে সম্পূর্ণ করলেন। সবার মুখে হাসি। নিজের পাওনা বুঝে মিষ্টি মুখ করে চলে গেলেন কাজী। তোরফা ও ঘরে। আহুরার নতুন ছুটির ফটোগ্রাফার সেজেছে। যেতে যেতে যখন দেখলো তোরফা সুইমিং পুলের ধারের আনমনে বসে আছে খোলা চুলে, শিউরিয়ে উঠল আহুরার। মুচকি হাসলো। আজ এখানে থাকলে চলবে না আমার। খাটাস লোকটার চলাচল কেমন ঠেকছে, কখন কি করে বসে আল্লাহ জানে। যে লোক উনি, দরকার নেই বাবা। মনকে গিয়ে বলি আমি কোথায় যাচ্ছ? মনতা ভাবি ওখানে নেই, যে লাভ নেই। যেখানে থাকা দরকার সেখানে আছে। নতুন বর বউকে নিজেদের মতো একটু থাকতে দাও। নিজের রোমান্সের কিছু বুঝো না, অন্যদের তো অন্তত বিরক্ত করো না। দেখুন। দেখছি তো, সামনে দাঁড়িয়ে থাকা হুর ধরণীকে দেখছি, তুমি না বললেও দেখছি। তোরফা রাগী ভাবে তাকিয়ে পেছন ঘুরে গেল একথা শুনে। আহুরার এগিয়ে এসে তোরফার হাত ধরল শক্ত মুঠিতে। এসব করে লাভ নেই তোর, চলো আমার সাথে। আহুরার টানতে টানতে তোরফাকে নিয়ে বাগানের কাছে গেল। তোরফাকে দাঁড় করিয়ে নিজের মতো ফটোশুট করতে লাগলো। তোরফাকে বিব্রত অবস্থায় দেখে আহুরার রাগলো খানিক। ছবি তেমন ভালো আসছে না। রেগে আহুরার বলল, তোরফা ঠিক করে ছবি না তুললে ওই সুইমিং পুল দেখছো না, পানির মাঝে দাবিয়ে ধরে রাখবো, তাহলে ভালো লাগবে। আহুরারের এমন কথায় তোরফা থমথমে হয়ে গেল। ভয়ও পেল অনেকটা। তাই আহুরার যেভাবে বলছে তোরফাও সেভাবে ছবি তোলার চেষ্টা করছে। হালকা বাতাসে যখন তোরফার চুল দুলছিল তখন সে নিজ মনেই হেসে ওঠে। তোরফাকে অমন অবস্থায় দেখে আহুরারের ভেতর মোচড় দিয়ে উঠল। কি যেন ছুটে গেল সারা শরীর দিয়ে। আহুরার চোখের সামনে থেকে ক্যামেরা সরালো, এগিয়ে গেল তোরফার দিকে। তোরফাকে কিছু বুঝে ওঠার সময় না দিয়ে আহুরার তার কোমর পেঁচিয়ে আনে।
আরো মিশিয়ে নেয় নিজের সাথে। সামনের উড়তে থাকা চুলগুলো সরিয়ে দেয়। তোরফার ভেতর কাঁপছে, টলমল চোখে আহুরারকে দেখছে। আহুরার ওর দিকে মুখ বাড়িয়ে দেয়। তোরফার চিন্তা ভাবনা সবকিছু লোপ পেয়েছে। ভেতরের কাজ বন্ধ হয়ে আসছে। ভয়ে চোখ বন্ধ করে নিল, চোখ মুখ খিচে। আহুরার খুব কাছ থেকে তোরফাকে দেখল, তারপর মুখ বাড়িয়ে দিল তোরফার মুখের পাশের দিকে। আহুরার চোখ বন্ধ করে তোরফার সুস্নিগ্ধ চুলের সুবাস নিতে থাকে। আহুরার যেন ঘোর রাজ্যে চলে গিয়েছে। কি মারাত্মক ভালো লাগার অনুভূতি হচ্ছে, কাউকে বোঝাতে পারবে না সে। আহুরার মনে হচ্ছে প্রশান্তি রাজ্যের রাজা। শরীর শীতল হয়ে আসছে সেই সুঘ্রাণে। আহুরার চোখ বন্ধ রেখে অনুভব করছে ঠোঁটের কোণে প্রশান্তির হাসির রেখা এঁকে। উপর থেকে ফিরাত চড়ে কেসে উঠল। বলেছিলাম একটু উপরে আসা যাবে, সন্ধ্যা হয়ে আসছে তো। আহুরারের ঘোর তাতেও কাটল না। তোরফা চোখ মেলে নিজের সাথে আহুরারকে দেখে বিচলিত হয়ে ওঠে। আচমকা ধাক্কা দিয়ে সরাই আহুরারকে। আহুরার একটু দূরে গিয়ে দাঁড়ায়। রাগী চোখে ফিরাতের দিকে তাকালে সে ভ্যালকানি হাসি দিয়ে ছুটল নিজের বউয়ের কাছে। আহুরার আকাশের দিকে তাকালো, গোধূলির লগ্ন চলছে। আবার তোরফার দিকে তাকালো। তুমি হলে মোহমীয় সুন্দরী, যা সবার পছন্দের এই গোধূলিরও ঊর্ধ্বে। আহুরার হাসতে হাসতে চলে গেল। তোরফার মস্তিষ্ক হ্যাং হয়ে আসছে। ভেতরে কেমন উপলব্ধি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। কেমন একটা রেশ লাগানো ঘোর কাজ করছে তার মাঝে, যা আহুরার আর তার কর্মকাণ্ডগুলিকে ভাবাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। রাতের খাবার টেবিলে বসে খাচ্ছে আহুরার, তুরফা, মুনতাহ আর ফিরাত। সার্ভ করছে দুজন। খাওয়ার ফাঁকে আহুরার হঠাৎ বলে উঠল, সারপ্রাইজ আছে সবার জন্যে। এখানে সবার কিনা বলতে পারি না, তবে ফিরাত, তোর আর ভাবির জন্য এটা সারপ্রাইজ। বাকি রইল তুরফা, ওর জন্য যে হবে না তা বেশ জানি। ওর জন্য সারপ্রাইজ না বোম ফাটতে পারে, সেটা কি তা এখনই জানতে হবে না, কাউকে 2-1 দিনের মাঝেই হবে। কেউ আর কথা না বাড়িয়ে খেয়ে নিল। আহুরারের কথায় তুরফা মুনতাহকে নিয়ে ফিরাতের ঘরে গেল। রুমটা ফুল দিয়ে বেশ না সাজালেও বিছানায় ফুলের মেলা। সুভাষে ঘর মোমো করছে। তুরফা মুনতাহকে ধাক্কা দিয়ে শয়তানি হাসি দিচ্ছে। ইস, আজ তো তুই। চুপ করবি তুই? আমি কিন্তু কাল শুনবো, যদি না শোনাস তবে খাটের তলায় লুকিয়ে থাকবো। তুরি, লজ্জায় তো লাল নীল হয়ে যাচ্ছিস। ফিরাত ভাইকে ডাকবো নাকি? তুরি বেশি হচ্ছে কিন্তু। মাথা নিচু করলো মুনতাহ আর তোরফা হাসতে লাগলো খিলখিল করে। আহুরার ডেকে নিয়ে গিয়েছে ফিরাতকে কিছু কথা বলে দেওয়ার জন্য। দরকারের কিছু কথা বলে আহুরার মুচকি হাসলো। যা বলেছি মনে রাখিস। ভাই আর তোর জন্য মন্দাকে এত সহজে নিজের কাছে পেয়েছি। তুই না আমার ভাই, এসব বলতে নেই। যা ঘরে, শুভকামনা রইল। ফিরাত মুচকি হাসলো। আহুরার এগিয়ে গেল ফিরাতকে নিয়ে। ঘরের ভেতর দুই বান্ধবীকে এভাবে হাসতে দেখে ভালো লাগলো দুজনের। আহুরার গিয়ে তুরফার হাত ধরলো। ভুলে যেও না, ওদের আজ বাসর রাত। নিজের হবে না বলে ওদের টাইম ওয়েস্ট করো না। চলো এখান থেকে। শুভকামনা দুজনের জন্যে। আহুরার কথা শেষ করে টান দিল তুরফাকে, নিয়ে গেল ঘরের বাহিরে। ফিরাত মুচকি হেসে দরজা বন্ধ করলো। এগিয়ে গেল মুনতাহের দিকে। এখন কোথায় পালাবে চাঁদ? এতদিন তো খুব ঘুরিয়েছ, এখন দেখুন ভালো হবে না কিন্তু। এতদিন খুব জ্বালিয়েছ, এখন একসাথে সব ঝাঁস তুলবো আমার চাঁদ। খপ করে ধরলো মুনতাহকে, জড়িয়ে ধরে কোলে তুলে নিল। এগিয়ে গেল বিছানার দিকে। কোথায় পালাবে চাঁদ? এতদিন যা অ্যাটিটিউড নিয়ে থেকেছ, আর যদি না ভাঙতে পারি না, তবে আমিও ফিরাত না। আহুরার টানতে টানতে অনেকটা দূরে নিয়ে গেল তুরফাকে। তুরফা ঝাটকা দিয়ে হাত সরিয়ে নেয়। হাই গার্মি, এত গরম রাখো কি করে শরীরে? পুড়ে যাও না? আপনি এমন অসভ্য কেন? তাহলে দেখাবো নাকি কি অসভ্যতা আমি? দেখুন তোমায়? আপনি কিন্তু। আমি তোমার কি জানি না, তবে তুমি আমার হৃদরণী। তুরফা থমকে গেল, কথা বের হলো না আর মুখ দিয়ে। লোকটা কথার চালে মানুষকে কিভাবে বশে নিয়ে আসে বোঝা মুশকিল। তুরফা চুপ করে দাঁড়িয়ে রইল। আহুরারের চোখের দিকে তাকাতে পারছে না। ওই তীক্ষ্ণ মোহময় দৃষ্টি এখন সহ্যও হবে না। আহুরার মুচকি হেসে তুরফার হাত ধরল আবারও, টেনে নিয়ে একেবারে উঠল ছাদে। তুরফা বিরক্তি ছাপা মুখে হাত সরিয়ে এনে বলল, আপনি কি, হ্যাঁ, যখন তখন হাত ধরে ফেলেন।
আমি কি আপনার বউ নাকি যে? আচমকা মুখ দিয়ে কি কথা চলে এলো ভেবেই তোরফা একদম থমকে গেল। কি বলল এটা সে? লজ্জায় পড়ে যেতে ইচ্ছে করছে। কথার ছুটে হুট করে বের হয়ে এসেছে এমন একটা কথা। তোরফা অস্বস্তিতে পড়ে গেল। এদিক ওদিক তাকিয়ে মাথা উঁচু করে দেখলো আহুরার তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। ঠোঁটের কোণায় হাসির রেখাও দেখা যাচ্ছে। তোরফা তাড়াতাড়ি করে চোখ নামিয়ে দিল। বিচলতা আর উদ্বিগ্নতা ক্রমশ বাড়ছে। আহুরার কিছু বলল না, মুচকি হাসল। গতিহীন পায়ে ছাদে থাকা টেবিলের উপর থেকে 2 মগ কফি নিয়ে আবার পা বাড়ালো তুরফার দিকে। কিছু না বলে ঠোঁট টিপে হেসে এগিয়ে দিল কফির মগ তুরফার দিকে। কফি দেখে তুরফা অবাক চোখে কেন হৃদয় নিয়ে তুরফা এগিয়ে গেল আহুরারের দিকে। নীরবে পাশে দাঁড়ালো। আহুরার আর কিছু বলছে না, চুপ থেকে মুহূর্তটা অনুভব করছে, যেন তৃষ্ণার্ত প্রতীকের পানি খাওয়ার মতো সময়ের অনুভূতিটা গ্রহণ করছে। নীরবতায় কেটে যায় অনেকটা সময়। তোরফার সেই রেশটাও অনেকটা কেটে গেছে। আহুরারকে শান্ত আর নীরব থাকতে দেখে তোরফা সুযোগ পেল। কালো অতীত নিয়ে জানার কৌতূহলটা জেগে বসলো। অতি সাহস নিয়ে বলল, একটা কথা জানার আছে। আপনার অতীত নিয়ে জানতে চাই। বলবেন আপনার কালো অতীত নিয়ে? জানাবেন সেই কথা? আমি সত্যি জানতে চাই আপনার সেই অতীত। তোরফা তুমি এখন যাও। বললে কি এমন হয়? প্লিজ বলুন না আপনার অতীতটা। আমি এখন এখান থেকে তোমায় যেতে বললাম, তোরফা যাও। আহুরার বেশ চেঁচিয়ে বলল কথাটা। হঠাৎ এমন রেগে যাবে আহুরার ভাবেনি তোরফা। থমথমে হয়ে গেল। কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আহুরার এবার চিৎকার করে উঠল, আই এম টেলিং ইউ টু গো তোরফা, নাও প্লিজ হারি আপ। তোরফা আর কিছু বলার সাহস পেল না। ব্যথিত মন নিয়ে আস্তে আস্তে চলল তোরফা। আহুরার আকাশের দিকে চেয়ে বুক ছেঁড়া ক্ষতের কালো দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিল। অফিসে গিয়ে তুরফা যা দেখলো তাতে তার চক্ষু চড়ক গাছ। এত তাড়াতাড়ি আহুরার আজ অফিসে, নাকি সে দেরি করে এসেছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুটোই। বড় কথা, আহুরারের সামনে একটা মেয়ে বসা। অন্য সব মেয়েদের মতোই ওয়েস্টার্ন ড্রেস পরনে। তোরফা মুখ মুচড়ালো, কিন্তু এই মেয়েকে এর আগে আর দেখেনি সে। এই প্রথম। ঠোঁট উল্টে চুপচাপ পর্দা সরিয়ে নিজের টেবিলে চলে গেল। আর চোখে একবার দেখে মুখ ফিরিয়ে নেয়। আহুরার তখন ডাকলো তাকে, তোরফা বলুন। এদিকে এসো। এখানে বলুন। এদিকে আসতে বলেছি তোমায়। লিনা, এ তুরফা আমাদের কোম্পানিতে নতুন। আর তুরফা ও লিনা আমার ফ্রেন্ড। এর বেশি কিছু বলতে পারো? ও এখানে থাকবে, একটু দেখে রেখো। তোরফার আগে ফেটে যাচ্ছে। একে তো কোম্পানির স্টাফ বলে চেনালো, তারপরে মেয়েকে দেখে রাখার কথা বলছে। শরীর চলে যাচ্ছে তার। এতদিন কি রসের আলাপ করত। হরিণী কোথায় গেল হরিণী? আর ফ্রেন্ড তার থেকেও বেশি কিছু। এসব দেখলে গা একদম চলে যায়। তোরফা মনে মনে ভাবছে আর রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে আহুরারের দিকে। ঠিক আছে বলেই তোরফা গটগট করে চলে গেল। রাগের শরীর এতটা চলছে মনে হচ্ছে ফ্রিজের ভেতর গিয়ে ঢুকে পড়তে। তাহলেও বোধহয় শান্ত হবে না। আইসল্যান্ডে গেলে বোধহয় জ্বালা কমবে একটু। রাগে ফুসফাস করে তাকালো ঘাড় ফিরিয়ে। দেখতে পেল মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। তোরফার রাগে কি করতে মন চাইছে কিচ্ছু বুঝলো না। মুখ ফিরিয়ে আনলো, এই ফাইলগুলি দেখে সাইন করে দিন। ব্যস্ত আছি, ফিরাতের কাছে নিয়ে যাও। কোথায় ব্যস্ত আছেন? আপনি তো কথাই বলছেন। ফাইলগুলো সাইন করে দিলে এখন আমি কি করব না করব তা তুমি ঠিক করে দিবে নাকি? যা বলছি তাই করো, যাও। তোরফার যেমনটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। রাগের শরীর চলছে আর কষ্টে মন। কি হলো, যাবে নাকি এভাবে দাঁড়িয়ে থেকে আমাদের বিরক্ত করবে? তোরফার একটুও না দাঁড়িয়ে টলমল চোখ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। একটু এগুতেই মনে হলো আজ তো ফিরাত আসেনি মুনতাহির সঙ্গে, কিন্তু লোকটা জেনেও কেন ফিরাত ভাইয়ার কাছে আসতে বলল? ভুলে গিয়েছিল নাকি? দাঁড়িয়ে ভেবে গেলেও ইচ্ছে হচ্ছে না আবার কেবিনে যেতে। ওদের দেখলেই কেমন শরীর চলে যাচ্ছে তার। ভেতরে অদ্ভুত একটা কষ্টের যন্ত্রণাও হয়। খানিক দাঁড়িয়ে তোরফা আবার গেল। ভনিতা না করে সরাসরি বলল, আর বড় কথা, আমার যাওয়ার হলে আমি নিজে যাব। আপনাদের যাওয়ার আপনারা যান। প্রথমত তোমার এমন ধাতের কথা আমার একদমই সহ্য হয় না, আমি শুনতে চাইও না। আর দ্বিতীয়ত মনটা তোমায় বলতে চেয়েছিল
আমি মানা করে দিয়েছিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? কথা শেষ করে আহুরার শক্ত হাতে ধরল তোরফার হাত, টানতে টানতে নিয়ে গেল অফিস থেকে। তোরফা গাড়ির পিছনে বসে আছে, আর সামনে লীনা আর আহুরার। তোরফা পেছনে বসে রাগে ফুসফুস করছে। আহুরার সামনের ক্লাসে তোরফার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। লিনা, একটা সেলফি নে তো। ওহ শিওর। লীনা ফোন নিয়ে সেলফি তুলতে লাগলো নিজেদের মতো। তোরফার গা পিত্তি জ্বলে পড়ে যাচ্ছে। এমন আধিক্যতা দেখার চেয়ে চলে যাওয়া ভালো। তোরফা গাড়ির দরজা ঠেললে দেখতে পায় গাড়ি লক করা। রাগটা দ্বিগুণ হয়। গম্ভীর গলায় বলে, গাড়ির লকটা খুলে দিন। আপনাকে গাড়ির লকটা খুলে দিতে বললাম। তোমার কথাতে নাকি? গাড়িটা আমার, তোমার নন। তাই লক করব না কি করব তা আমি বুঝবো। আপনার গাড়ি আপনি কোলে নিয়ে বসবেন, বসে থাকুন। আমাকে শুধু এখান থেকে নামতে দিন, আমি নামবো। জায়গা মতো নামিয়ে দিব। আহুরার আবার গাড়ি স্টার্ট দেয়। লিনার সাথে কথা বলছে হেসে হেসে, মাঝে মাঝে গ্লাস দেখছে। তোরফা রাগে উসফিস উসফিস করছে। ভেতরে কেমন জ্বলনও হচ্ছে। স্বস্তি পাচ্ছে না কিছুতেই, ছটফট করছে শুধু ভেতরে ভেতরে। তোরফা গাড়ি থেকে নেমে আগে আগেই চলে গেল ভেতরে, অথচ এই প্রথম সে এখানে এসেছে। যেতে যেতে মন্তাহুকে দেখতে পেল, জড়িয়ে ধরল ওকে। ইচ্ছে হচ্ছে মন ভরে কান্না করতে, কিন্তু পারল না। নাক টেনে গাল ফুলিয়ে মনের দিকে তাকালো। একদিনে আমি পর হয়ে গিয়েছি যে আমাকে আসার কথাও তোর ওই লোকটাকে দিয়ে বলাতে হয়। আরে না, ফিরান ভাই বলেছিল তোকে বলবে আর নিয়েও আসবে। ওকে, ওপরে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিব। খাবার টেবিলে সবাই বসে নিজেদের মতো খাচ্ছে। আহুরানের এক পাশে ফিরাত আর অন্য পাশে লিনা বসেছে। ফিরাতের পাশে মন্তাহ আর তার পাশে তুরফা বসেছে। খাওয়ার মাঝে হঠাৎ আহুরার বলে উঠল, পরশু আমরা সবাই আমেরিকা যাচ্ছি। সবাই বলতে এখানে সবাই, আর অফিসের কয়েকজন। বিজনেসের জন্য যাব সবাই। মনটা একা থাকবে তাই নিয়ে নিচ্ছি। ফিরাত আর মনটা একা কিছুটা সময় কাটাতে পারবে, ওদের হানিমুনটা হয়ে যাবে। তুরফা আর লিনাও যাচ্ছে, সব রেডি, শুধু দিনের অপেক্ষা। আর একটা কথা জানিয়ে দিচ্ছি, ডিল ডান করার পর লিনা আর আমার বিয়ের কথাটাও অ্যানাউন্স করে দিব। আহুরারের এহেন কথায় সবাই নিস্তেজ হয়ে বসে আছে। কেউ কিচ্ছু বলছে না। জনমানবহীন হয়ে পড়েছে যেন বাসাটা। সবাই অবাক হয়, তার থেকেও বেশি তোরফা। বুক কেঁপে ওঠে তার, শরীর কেমন অসাড় লাগছে। এই বুঝি ঢলে পড়বে মাটিতে। হাত পা কাঁপন ধরেছে, ভেতরটা চোরা বালির হাহাকারে ঢেকে গিয়েছে। খাবার গলায় আটকে পড়ার কারণে হঠাৎ বিষম খেলো, কাশতে লাগলো। চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়ালো। আড়াল করার চেষ্টা করেও ব্যর্থ সে। অনবরত কাঁদছে সে। আহুরার চেয়ার থেকে উঠে পানি এগিয়ে দেয় তুরফার দিকে। টলমল করা চোখ নিয়ে একবার তাকায় আহুরারের দিকে, আবার চোখ নিচে নামিয়ে আনে। আর একটা গ্লাস থেকে পানি খেয়ে নেয় 3 ঢোক। হৃদয়টা আগুনে পোড়া মরিচ জ্বলার মতো জ্বলছে, যেন বুকের ভেতর কেউ পাথর দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকা পাখির মতো করছে তুরফা। ফিরাত বিস্ময় নয়নে বলল, কি বলছিস কি আরার? আরে তোর মাথা ঠিক? আজব এক কথা কয়বার বলতে হবে তোদের? আবার বলতে হবে নাকি? তবে শোন, আমি লিনাকে তোরফা খাবার ছেড়ে হনহন পায়ে উপরে উঠে গেল। পেছন থেকে ফিরাত আর মন্তাহের ডাকে মনে হয় না তার কানে গিয়েছে। একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। কেন কাঁদছে জানে না, কেন তার এত কষ্ট হচ্ছে তাও জানে না। বুকটার মাঝে মনে হয় কষ্টের পাহাড় ভর করেছে। কি যে ব্যথা হচ্ছে, চেষ্টা করেও কাউকে বলতে পারবে না কিছু। মনে হচ্ছে বুকের ভেতর হয়তো পাহাড় সমান পাথর চাপা পড়েছে, আর নয়তো পাথর দিয়ে কেউ থ্যাতলাচ্ছে। না সহ্য করতে পারছে, আর না কিছু বলতে পারছে কাউকে। কিছু কষ্ট এমনই হয়, না বলা যায়, না সহ্য করার ক্ষমতা থাকে। আহরার প্লেটে হাত ধুয়ে চলে গেল। ছাদে গিয়ে একটা সিগারেট ধরালো। নিকোটিনের সাথে তুরফা নামক ফাঁপা কষ্টটা উড়িয়ে দিতে চাইছে। এক টানা 1 প্যাকেট শেষ করলো। এই 3 মাসের মাঝে তুরফার সাথে দেখা হওয়ার পর থেকে এমন করেনি সে। আজ তার মনে হচ্ছে শুধু নিকোটিনে ডুবিয়ে রাখতে নিজেকে। কাল রাতের সেই স্বপ্নটার কথা মনে পড়তেই আহুরার চোখ বন্ধ করে নেয়। চেহারা শক্ত করে নিয়ে ফাঁপা এক ঢোক গিলে চোখ মেলে সঙ্গে সঙ্গে তাকায়। আনমনে বিড়বিড় করতে থাকে,
না না, এভাবে থাকা যায় না। কষ্টের অবসান ঘটাতে হবে। এত কষ্ট নিয়ে একটা মানুষ এক জীবন কিভাবে পার করবে? আমাকে স্বপ্ন বাস্তবায়িত করতে হবে। আর তা করবেই। মাফ করে দিও তোর। ফিরাত মন্তাহ হতবাক। বিস্ময় যেন তাদের কাটছেই না। ফিরাত সবকিছু নিয়ে যেন ভাবছে। সেই প্রথম থেকে এখনো অবধি সবকিছু নিয়ে ভাবছে, কিন্তু তার ভাবনা আর বাস্তব দুটোই যেন একে অপরের উল্টো। মন্তাহ তো আবেগী হয়ে কেঁদেই দিল। মন্তাহের কাছ থেকে চাবি নিয়ে তোরফা বের হয়ে যায়। রাতে অনেকবার আহরার কল করেও পেল না তোরফাকে। মন্তাহের বাসায় একা আছে তোরফা। একবার যেতে চেয়েও আহরার মন ঘুরিয়ে নেয়। তোরফা একা বাসায় পড়ে আছে। কেন যেন গলা ফাটিয়ে চিৎকার করতে মন চাইছে তার। একা বাসায় চাইলেই তো পারে, কিন্তু এমন কষ্ট কেন হচ্ছে? কেন তার এভাবে বুক ফাটছে? কেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার? ভেতরে শুধু ফাঁপা কষ্ট লাগছে। ভেতরের জ্বালাটা যেন সরাসরি কলিজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। কিছুতেই নিজেকে ঠিক করতে পারছে না তোরফা। আহরারের বিয়ের খবরে কেন তার ভেতরে অসহ্যকর যন্ত্রণা তাড়া দিচ্ছে। অগত্যা অজানা এক কারণে বুকের চলুনিটা কমাতে বিছানায় শুয়ে বালিশে মুখ চেপে ঘন্টা দুয়েক কান্না করলো। আগের থেকে একটু হলেও হালকা লাগছে নিজের কাছে। শরীরটাও কেমন ক্লান্ত লাগছে। তোরফা উঠে গিয়ে ফ্রিজ থেকে শুধু এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিল। ভেতরটা হিম শীতল হয়ে না আসলেও অনেকটা ভালো লাগছে। শরীরটা এখন যেন আরো নিস্তেজ লাগছে। চোখ মুখ কান্নার কারণে একেবারে ফুলে আছে। হেলে ধুলে নিচের ঘরে গিয়েই বিছানায় গা এলিয়ে দিল। না একটু হাত মুখ ধুয়ে নিল, আর না রাতের খাবার খেলো। এতক্ষণ কান্নার কারণে ঘুমটাও চোখের পাতায় এসে বসেছে। সকাল সকাল মন্তাহ ফিরাতকে নিয়ে চলে এসেছে এবারই। অনেক ডাকার পর তুরফা এসে দরজা খুলে দিল। মন্তাহ তুরফার চোখ মুখ দেখে আতকে উঠল। ছুটে এসে তুরফার গালে হাত দিল। এই কি করেছিস তুই নিজের? কি হয়েছে তোর? তুই বলবি আমায় প্লিজ? আমার কিছু হয়নি, আমি ঠিক। সবটা কথা শেষ হওয়ার আগেই দেখতে পেল আহরার অনেকটা দৌড়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আহরারের উপর চোখ যেতেই তুরফার রাগ উঠে যায়। চোয়াল শক্ত করে কণ্ঠ খানিক মোটা স্বরে মন্তাহের দিকে তাকিয়ে বলল, উনি এখানে কি করছে মন? আসলে তুই দরজা খুলছিলি না, তাই আমি ওনাকে কল দিয়েছিলাম। আমি দরজা খুলছিলাম না বলে ওনাকে কল দিতে হবে তোকে? আহরার কিছু বলতে গিয়েও থেমে যায়। তোরফা আর কিছু না বলে নিচের রুমের দিকে এগিয়ে গেল। অনেকক্ষণ ধরে সকাল সকাল শাওয়ার নিয়ে বের হয়ে এলো। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে তোরফা বেরিয়ে এলো। বিছানায় দেখতে পেল আহরার বসে আছে। মাথায় রাগের সাথে কোনো এক অন্যরকম অনুভূতি নাড়া দিয়ে উঠল। দাঁত কিটকিট করছে একটার সাথে আর একটা। আপনি এখানে কেন? খানিক চেঁচিয়ে বলল তোরফা। আহরার ঘুরে তার দিকে ফিরে দাঁড়ালো। চমকেছে বললে ভুল হবে, বিস্মিত হলো। তোরফার লম্বা ঘন চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। কপালে মুখে হালকা কয়েক পানির দানা। চোখে রাগ। আহরার এক নজরে তাকিয়ে দেখছে নতুন তোরফাকে। একদম এক নতুন তোর। হঠাৎ চিৎকারের আহরারের হোশ ফিরল। আপনি এখানে কেন? আমার ঘর থেকে বের হন। তোরফা, আমি কিছু শুনতে চাই না, আপনি বের হয়ে যান। তোরফা প্লিজ শান্ত হও। আমার কথাটা একটু। লজ্জা করে না আপনার? একটুও লজ্জা নেই নাকি? লজ্জা ঘৃণা কিছুই হয় না আপনার? এতটা বেহায়া কেন আপনি? আগে লুচ্চামি বেহায়াপনা স্বভাবটা আপনার যায়নি? বিয়ে করবেন ঠিক করেছেন, তবুও একটা মেয়ের ঘরে চলে এসেছেন। নাকি বউ রেখেও আরেক নারীর বিছানায় চলে যাবেন আপনি? আপনার মতো পুরুষরা। কথাটা শেষ করার আগে আহরার হায়নার মতো ছুটে এলো তোরফার কাছে। খাবলে ধরল তোরফার দুই বাহু। চোখ দিয়ে আগুন ঝরছে, দাঁত কিরিমিরি করছে। তোরফার কথাগুলো প্রচন্ড হিংস্র করে তুলেছে তাকে। আহরার লাল অগ্নি চোখ নিয়ে তোরফার দিকে তাকালো। দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল তোরফাকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ভুলে যাস না তুই। সবার সাথে খারাপ কিছু করলেও তোর সাথে কিছু হয়নি। সবার সাথে আমি লুচ্চামি করলেও তোর সাথে কিছু করিনি। এটা তোর ভাগ্য ধরে নে যে আমার কাছে এতদিন থেকেও আমার হাতের নাগালে এতদিন রয়েও তুই এখনো পবিত্র আছিস। তা তোর সৌভাগ্য তোরফা। তোকে যে অপবিত্র করে বিছানায়। যাই হোক, এতটা ইগো দেখাস না, এতটা ইগনোর করিস যে যাতে তোর নিজেরই খারাপ হয় ভবিষ্যতে। এমন কিছু করিস না যাতে ভবিষ্যতের জন্য তোকে না আফসোস করতে হয়। কথাগুলো মনে রাখিস।
আহুরার ঠিকভাবে শ্বাস নিতে পারছে না। তোরফাকে ছেড়ে দিয়ে এক সেকেন্ডও দাঁড়ায়নি সেখানে। তোরফা কেন জানি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। কি হয়েছিল তার? কেন অমন কথাগুলো বলে ফেলল? জেদের বশে ভেতরের জমানো রাগটা কথাই বেরিয়ে এলো। আহুরারের বলে যাওয়া কথাগুলিও ভাবছে, আসলেই ওই মানুষটা আর যাই করুক তার সাথে কিছু করেনি, কিন্তু কেন করেনি? আর লোকটার জন্যেই বা নিচের ভেতরে কি অনুভূতি রয়েছে? তোরফা নিচে গেল। মন্তাহ রান্নাঘরে আর ফিরাত সোফায় বসে আছে। তোরফাকে নিচে আসতে দেখে মন্তাহ দুজনের দিকে এগিয়ে গেল। তোরফা আমতা আমতা না করে ফিরাতকে জিজ্ঞেস করলো, রিফাত ভাইয়া, আপনি তো ওনার বন্ধু, আর ওনার বন্ধু তো আপনারও বন্ধু হবে। লিনা ওনার কেমন বন্ধু? তুরফা, আমি আর আহার ছোট থেকে একসাথে বড় হলেও একটা সময় আহার বিদেশ চলে গিয়েছিল। তখন থেকে ওর সাথে আমার ফোনে কথা হতো শুধু। আর লিনা ওর বন্ধু, তবে আমার নয়। আমিও চিনি না ওকে, তবে আহার আমায় বলেছিল ওর বিদেশে খুব ভালো একটা বন্ধু আছে, লিনাই হবে হয়তো। কিন্তু তুরফা, তুমি এসবে কেন জিজ্ঞেস করছো আমায়? আহারের প্রতি দেখছি একটু মনোযোগী হয়ে গেলে। হ্যাঁ, তোরফার রাগ উঠল। কেমন বন্ধু কিছুই জানে না, না কিছু বলতে পারে আর না কিছু জানে। ফিরাতের প্রতি বিরক্তি নিয়ে উঠে গেল তোরফা উপরে। মন্তাহ আর ফিরাত বোকার মতো একে অপরকে দেখল। তোরফা ঠিক করে নিয়েছে কি করতে হবে তাকে। চোখের পানিটা মুছে শক্ত করে নিল নিজেকে। এর শেষ দেখবে ও। ওই লোকটা তো তার কিছু হয় না, না রক্তের আর না আত্মার। আবার ভাবলো, আদেও কি তাই? সত্যিই কোনো সম্পর্ক টান নেই? ভেবেই তুরফা যেন আবার ভেতর থেকে ভেঙে গুঁড়ো হয়ে গেল। আজ অফিসে যায়নি তুরফা, আর না ফিরাত গিয়েছে। তুরফা সারা দিন একা নিজের ঘরে ছিল। মন্তাহ ফিরাত ডাকলেও শুনল না। রাতে যখন খাবারের জন্য নিচে গেল, তখন আহরার আর লিনাকে দেখতে পেল। রাগ উঠলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সিঁড়ি বেয়ে নিচে গেল। বুকের ভেতর কেমন ধরপর ধরপর করছে আহরার আর লিনাকে একসাথে দেখে। আহরার যেন কিছু একটা অনুভব করছে। খাওয়ার মাঝে আহরার বলল, খেয়ে সবকিছু রেডি করে নাও, সবাই রাতে আমার বাসায় থাকা হবে, কাল দুপুর দিকে ফ্লাইট আছে। মন্তা, আমি অফিসের কাজের জন্য বিদেশে যাব, তাতে আমার আপত্তি নেই। যেহেতু কোম্পানির সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, তাই আমি নাও করতে পারবো না, তাই করবও না। তবে তোরা চলে যা ও বাসায়, আমি সময় মতো এয়ারপোর্ট চলে যাব। আমায় প্লিজ আর বিরক্ত করিস না। তুরফা কথা শেষ করে খাওয়ার মাঝপথেই চলে গেল উপরে। আহুরার ওর যাওয়ার দিকে তাকিয়ে ফুঁসছে রাগে। দাঁত কিরবির করলো নিচে মনে। সেও আর খেলো না, না খেয়ে সোফায় গিয়ে বসে ফোন ঘাঁটছিল। সবাই যখন সবকিছু রেডি করে নিয়েছে, তখন আহুরার বলল, ফিরাত, তুই মুন্তা আর লিনাকে নিয়ে তোর গাড়িতে নিয়ে যা, আমি তোরফাকে নিয়ে আসছি। লিনা কিছু বলতে যাবে তার আগেই আহুরার তাকে থামিয়ে দিয়ে উপরে ওঠে। তোরফার দরজা বন্ধ, শুধু চাপ দিয়ে রাখা। আহুরার গিয়ে তুরফাকে দেখতে পেল না। ভেতরে গিয়ে দেখলো তুরফা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আকাশে মুখ করে। আহুরার গিয়ে শান্ত গম্ভীর্য গলায় বলল, চলো, রাত হয়েছে, বাসায় যেতে হবে। কি বললাম তোরফা? আমি যা বলার বলে দিয়েছি নিচে। আমি যাব না, সময় মতো এয়ারপোর্টে চলে যাব। তোরফা, মাথা গরম করো না, চলো। যাব না আমি, চলে যান এখান থেকে। চেঁচিয়ে বলল তুরফা। রেগে গেল আহরার। কিছু না বলে ব্যালকনি থেকে বের হয়ে গেল আহরার। আলমারি খুলে বোরখাটা হাতে নিয়ে আবার তুরফার কাছে যায়। হাত শক্ত করে ধরে তার দিকে ফিরায়। তীক্ষ্ণ দৃষ্টি দেয় তুরফার দিকে। আরে কি করছেন আপনি? এয়ারপোর্টে যাক। তুরফা বলেছিল মোন্তাহের সাথে গাড়িতে যাবে। আহরার ওর হাত ধরে বলেছিল, আহরার দেয়নি। সব কাজ শেষ করে অবশেষে তারা ফ্লাইটে গিয়ে উঠল। আহরার 2 সিটের একটাই গিয়ে বসল। লিনাকে ডাকলো তার সাথে। তোরফা বিষয়টাই রাগ করলো না, কষ্ট পেল, বুঝল না। হয়তো দুটোর সংমিশ্রণ। ভেতরে ধরপুরানি এক কষ্ট লাগছে। আহরার তোরফার টলমল চোখের দিকে চেয়ে নামিয়ে নিল চোখ। লিনার সাথে গিয়ে বসলো আহরারে। তোরফা গিয়ে মিহিরের সাথে বসলো। মিহির অল্প হাসলো তোরফার দিকে তাকিয়ে। তোরফা কিছু না বলে মুখ ঘুরালো। মাথা উঁচু করে আহরার তা দেখেও চুপ রইল। ছটফটানি ভাব দেহে আসলেও দমে রইল। ভেতরের নরম মাংসপিণ্ডটা অনবরত ওঠানামা করার ধুকপুক শব্দ আসছে স্পষ্ট। হঠাৎ লিনা সিট থেকে উঠে গেল ইয়কের সাথে বসবে বলে।
কোথায় যাচ্ছিস লিনা? ইউকে এসেছে, আমার সাথে ওর দরকার আছে। তুই থাক, আমি ওর সাথে গিয়ে বসি। প্লিজ প্লিজ। ওকে যা। লীনা নিজের বন্ধু ইয়কের সাথে গিয়ে বসল। ঘাড় ঘুরিয়ে তোরফা বিষয়টা দেখেও কিছু বুঝল না, ভ্রুকুটি করে বসেই রইল। তার মধ্যেই আহুরার এলো ওর সিটে। উঠো, তোমায় বলছি তোরফা, উঠো। তাকিয়ে থাকতে বলিনি, উঠতে বলেছি, উঠো। কেন উঠবো? বসবে তাই। আমি তো বসেই আছি। তুমি এখানে নয়, আমার পাশের সিটে বসবে। নাও গো। তোরফাকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে সিটের উপর নিয়ে ধাক্কা দিয়ে বসিয়েই সিট বেল্ট লাগিয়ে দিল। যদি মাছের মতো এত ছটফট আর পাখির মতো ডানা ঝাপটিও না, তবে এই ফ্লাইট থেকেই ধাক্কা দিয়ে ফেলে দিব। তখন যত ইচ্ছা ডানা ঝাপটিও, কেমন? আহুরার বই পড়ছিল। হঠাৎ চোখ গেল তোরফার দিকে। ঘুমে বিহ্বল হয়ে আছে। কাঁধের পাশ দিয়ে বারবার তোরফার মাথা ঘেঁষে যাচ্ছে। আহুরার নিচের কাঁধ ওর দিকে এগিয়ে নিল। তোরফার মাথাটা নিজের কাঁধে রাখলে শরীর কেমন শিউরে উঠল। তোরফার দিকে চেয়ে প্রশান্তির হাসি টানল। ফ্লাইট ল্যান্ড হলে সবাই এক গাড়ি করে একটা হোটেলে চলে যায়। এখানে সে খুব এসেছে, তাই সবার সাথে বেশ পরিচিত। হোটেলে পৌঁছে সবাই সবার রুমে গেল। মোন্তাহ ফিরাত একটা কোণার রুমে, তার পাশে আহুরারের, তার পাশে রুমটা তোরফার। লিনাকে অপর দিকের একটা রুমে দেওয়া হয়েছে। বাকি 4 জন অফিস স্টাফের জন্য 2টা রুম দেওয়া হয়েছে। তোরফা নিচের রুমে গিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। ফ্রেশ হয়ে এসেই ঘুমাবে একটু, কিন্তু পড়বেটা কি? চোখ লাগেজের উপর যেতেই মনে হলো খুলে দেখবে কি আছে। বিছানা থেকে উঠে লাগেজ খুলল। অনেকগুলো ড্রেস দেখল। আহুরারের কথা চিন্তা না করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে এসেই বিছানায় গা বুলালো। বাহির থেকে খাবারের জন্যে অনেকে ডাকলেও ঘুম থেকে উঠল না। শরীর এমনিতেই নিস্তেজ। ঘুম না হলে তো বোধ হয় প্রাণটাই বের হয়ে যাবে। লিনা ফ্রেশ হয়ে অনেকটা চুপি চুপি পায়ে কয়েকটা রুমে এগিয়ে গেল, যেন খুব সাবধানতা অবলম্বন করলো নিজের এই ছোট কাজে। দরজার সামনে কলিং বেল চাপতেই ওপাশের লোকটা দরজা খুলে দিয়ে মুচকি হাসল। লিনাও মুচকি হেসে জড়িয়ে ধরল লোকটিকে। ফিরাত ফ্রেশ হয়ে এসে মোন্তাহকে জড়িয়ে নিল পেছন থেকে। হচ্ছে কি? আদর। ছাড়ো তো। একদমই না। দেখো বেশি হচ্ছে এখন। হোক, তাতে তোমার কি? আজব তো, ছাড়বে নাকি ঝাড়ু দিয়ে ঝেড়ে বুট নামাবো? ছি চাঁদ, তুমি তোমার স্বামীকে, নিজের স্বামীকে এমন একটা কথা বলতে পারলে? ছি। হয়েছে, এখন ছাড়ো। এখন তো একটুও ছাড়বো না। ইউ নো চাঁদ, এখানে আমি অফিসের কাজে আসিনি, এসছি তোমার সাথে হানিমুন করতে। গট ইট? আরে আরে কি? কিছু করিনি এখনো, কিন্তু করবো। আদর আর চাঁদকে নিয়ে নতুন অন্যরকম এক আলো দেখবো। আদর সোহাগের রাতে চাঁদকে আলোকিত করবো। আহুরার ব্যালকনিতে বসে আছে। উপর তলা থেকে নিচের হালকা মৃদু আলো আসছে। ব্যালকনির ডিভানে আনমনে বসে ভাবছে। সেই স্বপ্নের কথা মনে যতবার হচ্ছে ততবারই যেন সে বিচলিত হচ্ছে। তার আগামীকাল কি হবে তা মনে করে সে বিব্রত বোধ করছে। অস্থিরতা তাকে পরম আদরে চড়িয়ে নিচ্ছে। চোখ বন্ধ করে নিল। হাতে থাকা নিকোটিনের ধোঁয়া আপন মনে উপরে উঠে যাচ্ছে। টান দিতে চেয়েও যেন কিছুর কারণে ঠোঁট পর্যন্ত নেওয়া হচ্ছে না তার। অল্প আগুনের ফুলুঙ্কি হাতে লাগতেই আহরার খানিক শব্দ করে আঙ্গুলের ফাঁক থেকে ফেলে দিল সিগারেটটা। নিজ নিজেই বলতে লাগলো, রাত কখন শেষ হবে? কখন অন্ধকার গুজবে তোমার? কখন তোমায় ঠেলে দিয়ে আলোর আগমন হবে? এইটুকু সময় যেন ধৈর্য নিয়ে থাকতে পারছি না আমি। আলো কখন আসবে? তুমি আমার ছটফটানি হয়তো তোমার আগমনেই অন্ত হবে। দিনের আলো ফুটলে হয়তো আমার জীবনের অন্ধকারটাও শেষ হওয়া শুরু হবে। স্বপ্ন বাস্তবায়িত করতে আহারার চৌধুরী জানে, আর বড় ও বিরল কিছু পেতে ছোট ত্যাগও স্বীকার করতে জানি আমি। কালকের আলোর জন্যে অধীর অপেক্ষা করছি। যা করেছি তোর তার জন্য দুঃখিত, আর যা হবার তাও কাল হবে তোর। আহুরারের কথা মতো হোটেল সাজানো হচ্ছে। সকাল থেকে ইচ্ছে করেই আহুরার তোরফার সামনে যায়নি। তোরফার চোখ দুটি আন মনে না চাইতেই আহুরারকে খুঁজছিল, কিন্তু তবুও নিজ থেকে যায়নি আহুরারের সামনে। দুপুরের খাওয়ার সময় সবাই একসাথে খেলেও আহুরার আর লিনা ছিল না।
তারা নাকি অন্য জায়গায় খেয়েছে। এটা শোনার পর তুরফা ভেতর থেকে একদম ভেঙে পড়ে। ভেবে নেয় এটাই তো হওয়ার ছিল, তবুও ভেতরে একটা ফুপানোর কষ্ট হয়েই যায় তার। সন্ধ্যার দিকে তুরফা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ভেতরে কি যে অসহনীয় এক কষ্ট হচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না। অস্থিরতার রেশ এক পশলাও কাটছে না, শুধু ইচ্ছে হচ্ছে চিৎকার করে কাঁদতে। ভেতরে মনে হচ্ছে পাহাড় সমান এক পাথর চাপা আছে। তুরফার কি করতে ইচ্ছে হচ্ছে নিজেও বুঝতে পারছে না। একটু আগে 2 ঘন্টার মতো শাওয়ার নিয়ে এসেছে, তবুও ভেতরের জ্বলুনি গরমটা কমছে না। ভেতর থেকে গরম নিঃশ্বাস বের হয়ে আসছে বারবার। শরীর মন সবকিছু আগুনের মতো লাগছে। বড় বড় নিঃশ্বাস পড়ছে শুধু, দমটা তার আটকে আসছে। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ ফিরিয়ে রাখলো। আজ নিজেকে তার বড্ড একা লাগছে, মূল্যহীন জীবন মনে হচ্ছে। নিজের অজান্তেই কখন লোকটা তার মনে গেঁথে গিয়েছে সে নিজেও তা জানে না। মনের মানুষটাকে চোখের সামনে অন্য কারো সম্পদ হয়ে যাওয়া দেখাটা যেন মৃত্যুর সমান কষ্ট লাগে। মনে হয় এ থেকে মরণ খুব সহজ। ভেতরের ভয়ঙ্কর চাপা কষ্টটা কিছুতেই দূর করতে পারছে না তুরফা। চোখ বন্ধ অবস্থাতেই টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। হঠাৎ তুরফা ফুপিয়ে কান্না করা শুরু করলো, অথচ যার জন্যে চোখের পানি ফেলা সে দেখছেও না আর জানেও না। হঠাৎ দরজায় কেউ ডাক দিল। তুরফা নাক টেনে চোখ মুছে, তারপর এগিয়ে যায়। মোন্তাহ আর ফিরাত দাঁড়িয়ে আছে। তুরফা মুখ লুকিয়ে ভিতরে চলে এলো। কাঁদছিলি তাই না? চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। না। আমার থেকে লুকিয়ে লাভ নেই তুরি। তুরফা, সত্যি তুমি কাঁদছিলে? না ফিরাত ভাইয়া, এমন কিছু না। আরকে পছন্দ করে নিয়েছে তাই না? তুরি, আমি জানি না তোর মনে আর ভাইয়ের জন্য কি অনুভূতি আছে, তবে তোর মুখ দেখে আমার মনে হয় তুই ভেতরে কষ্ট পাচ্ছিস খুব। কিন্তু আর ভাইয়া হঠাৎ কেন এমন করার সিদ্ধান্ত নিল তা বুঝতে পারছি না। বাদ দে, কেন এসেছিস? এইগুলি দিতে। কি এইগুলি? খুলে দেখ। শপিং খুলে দেখলো গাউনের মতো এক বোরখা হিজাব, সাদার মাঝে সাদা স্টোনের ঝিলমিল কাজ। ভ্রুকুচকে তুরফা মোন্তাহের দিকে তাকায়। পরে নিয়ে বলি, আমাদের সবার জন্য আর শপিং করে দিয়েছে। মানে? রাগ করিস না, পরে নে। কিছুতেই না, আমি কিছুতেই পরবো না এগুলি। দেখ তুরি, আর ভাইয়া কিন্তু রাগ করবে। রাগ তোর রাগ, ওনার রাগের ধার ধারবো আমি? পারবো না এসব। চুপচাপ পরে রেডি হয়ে নিচে চলো। না একদম না, আমি এসব কখনোই পারবো না। মানে না। চুপ করে রেডি হয়ে নাও এগুলি পরে। আমি তো তোমার অপেক্ষায় অ্যানাউন্সমেন্ট দেরি করব না। তুরফার চোখ দিয়ে টুপটুপ করে 2 ফোঁটা পানি পড়ল, আর সেগুলি আহুরারের হাতেই পড়েছে। মুহূর্তেই আহুরারের শরীর যেন কাটা দিয়ে উঠল। চোখ বন্ধ করে নিল, সঙ্গে সঙ্গে বন্ধ হওয়া দমের ফাঁপা নিঃশ্বাস ফেলল। তুরফা করুণ চোখে তাকিয়ে আছে আহুরারের দিকে। তুরফার ওই চোখ দেখে আহুরারের ভেতরে ঝড় উঠল, কিন্তু সবকিছু পাশে রেখে শান্ত গলায় বলল, তুরফা, একটুক্ষণের মাঝে রেডি হয়ে নাও, নয়তো আমি নিজে তোমায় রেডি করাবো। 10 মিনিট পর যদি এসে দেখি রেডি হওনি, তবে যা বলেছি তাই হবে। বাকিটা তোমার উপর তুরফা। তুরফা রেডি হয়ে নিচে যাওয়ার সময় আহুরারকে সামনে পেল। কালোতে সেজেছে আহুরার, সবকিছু কালো, শুধু দেহটা ছাড়া। কি যে সুদর্শন মোহময় লাগছে লোকটাকে তা বোঝানোর মতো নয়। আর সাদা বোরখায় তুরফাকে চমৎকার লাগছে। আহুরার মুগ্ধ ছি লিনা, ছি। একটু পর যার সাথে আপনার সারাটা জীবন কাটাতে হবে তাকে ঠকাচ্ছেন আপনি। ছি, তাকে রেখে অন্য একজনের সাথে ভালোবাসা প্রকাশ করছেন আপনি। প্রেম নিবেদন একে করছেন ওনাকে রেখে। ছি, যে মানুষটা অবশেষে ঠিক করেছে আপনাকে বিয়ে করবে সেই মানুষটার সাথে প্রতারণা করছেন আপনি। ছি লিনা, ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। কি হয়েছে এখানে? তুরফা, আমি তোমাকে বলেছিলাম লিনাকে ডেকে আনতে, আর তুমি লিনা ইয়কের ঘরে কি করছো? তোমার দেরি হচ্ছে বলে লিনার ঘরে যাওয়ার সময় তোমার কথা শুনে এখানে এলাম। তুরফা, তোমার দ্বারা কি একটা কাজও হবে না? আর লিনা, তুই এখানে কেন? কি হলো লিনা? আপনি এসেছেন ভালো হয়েছে। আপনার কষ্ট হলেও এটা সত্যি, লিনা ইয়ককে ভালোবাসে। হ্যাঁ, আমি লিনাকে ডাকতে এসে ইয়কের সাথে দেখেছি। ইয়ককে সে ভালোবাসে, এটা বলতেও শুনেছি আমি। লিনা তুই? কথা শেষ না করে আহুরার রুম থেকে বের হয়ে গেল। তোরফা খুব ভয় পেল এতে, কিছু আশঙ্কা করলো।
একবার লীনা আর ইয়কের দিকে তাকিয়ে আহুরারের পেছন পেছন ছুটল। আহুরার হঠাৎ দাঁড়ালো। উপর থেকে দেখাই যাচ্ছে অস্বস্তি হচ্ছে তার। তোরফা লম্বা পায়ে গিয়ে ধরলো আহুরারকে। আপনি ঠিক আছেন? পানি দিব কি? ঠিক আছেন তো আপনি? আমি ঠিক থাকলেও আমার প্রেস্টিজের কি হবে? ছাড়ুন, আমার লাগছে। কি কি হয়েছে? যা হবার তাই হবে। মানে? মানে আজ ওখানে আমার সাথে তোমার বিয়ে হবে। কি? জি। আমি আপনাকে বিয়ে করব না। তোমার কি মনে হয় তুমি বললেই আমি শুনছি? আর তুমি নিশ্চয়ই চাইবে না তোমার জন্যে তোমার বান্ধবীর সংসারটা নষ্ট হোক। এটা হয়তো ভালো করেই বুঝেছো। আমি ফিরাদকে যা বলবো ও তাই শুনবে, ইচ্ছে না থাকা সত্ত্বেও শুনবে। তুমি বিয়েতে রাজি না হলে মুনতাহার বিয়েটা টিকবে না। আপনি এমন মানুষ? ছি, এতটা নীচ! আপনার জন্য একটু আগেও মায়া হচ্ছিল আমার, আর এখন শুধুই ঘৃণা। এতটা নীচ মন মানসিকতা আপনার! আপনি এসব করেই বলতে পারছেন মিস্টার আহরার? মানেটা খুব সহজ। আমি সামান্য কারণে আমার মান সম্মান নষ্ট করতে পারি না। এত এত লোক, প্রেস, মিডিয়া সবার সামনে নিজের মান সম্মানটা শেষ হয়ে যাবে আর আমি বসে বসে দেখবো তা? আর এমন নয়। তোমাকে একবার সুযোগ দিয়েছি মেনে নেওয়ার, নাওনি, অমত করেছো। তাই আমার সম্মান বাঁচাতে আমাকে এটা করতে আর বলতেই হলো। কিছু করার নেই আমার। নিজের সম্মান নষ্ট করতে পারি না আমি, এটা আমাকে করতেই হবে। আর তুমি বাধ্য হৃদহরণী, আমাকে তোমার বিয়ে করতেই হবে। তোর বেশি সময় নেই আমার কাছে, 1 মিনিট দিলাম, যা বলার বলো। তুমি তো দেখে এখনো চুপ। নীরবতাকেই তোমার সম্মতি ধরে নিচ্ছি। আর তুমি অমত কলেও এমনটা হওয়ারই ছিল তোমার সাথে। রাগে তুরফার শরীর ফেটে যাচ্ছে। খুব রাগ উঠছে লোকটার উপর। চোখে পানি টলমল করছে। টুপ করে পড়ার আগে আহুরার আঙ্গুল দিয়ে সেটা সরিয়ে নিল। গাম্ভীর্য গলায় বলল, আর কিছু সহ্য করতে পারবো কিনা জানি না, তবে তুরের চোখের পানি কিছুতেই সহ্য করতে পারবো না। হ্যাচকা টানে নিয়ে গেল তুরফাকে। সিঁড়ি দিয়ে নামছে আর এত এত লোক তাদেরকে হাততালি দিয়ে অভ্যর্থনা দিচ্ছে। আহুরার সাজানো স্টেজে গিয়ে দাঁড়ালো। কোমল চাহনি দিল তুরফার দিকে। তুরফা যেন কোনোটার সাথে কোনোটার মিল খুঁজে পাচ্ছে না। হচ্ছেটা কি তার সাথে? ভেতর কেমন ধরফর করছে। আহুরার নিচের পকেট থেকে একটা রিং বের করে নিল। হাঁটু গেড়ে সেটা সবার সামনে তুরফাকে পরিয়ে দিল। চারিদিকে আলোর ঝিলমিল খেলা আর লোকের কলরব শোনা যাচ্ছে। উঠে গিয়ে তুরফার কানের খুব কাছে মুখ নিয়ে বলল, নিজের আমানত নিজের করে নিলাম হৃদহরণী। তুরফা চমকে উঠল, যেন এক ঝটকা খেয়েছে। শরীর অসাড় লাগছে। সেই দিনের কথা মনে হলো। আহুরার তাকে বলেছিল সে আহুরারের আমানত। আর আজ কিছু বুঝতে পারছে না তুরফা। সবকিছু তার কাছে ধোঁয়াশা। ফিরাত মুনতাহ হতভম্ব, কিছু বুঝতে পারল না। একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে রইল। দুজনের মুখ হা হয়ে আছে। আহুরার আর তোরফাকে অনেকে গিয়ে অভিনন্দন জানাচ্ছে। একটু পরেই বিয়ে হয়ে যাবে। মিডিয়াকে এখনই সামনে আসার সুযোগ দিচ্ছে না গার্ডরা। মুনতাহ আর ফিরাত তাড়াতাড়ি করে ওদের কাছে গেল। অবাক হয়ে মুনতাহ তোরফার 2 হাত আঁকড়ে ধরল আনন্দের সাথে। ফিরাত তো হাঁ করেই আছে আহুরারের দিকে চেয়ে। হাওয়া খেয়ে তো উড়ে যাবে ইয়ার। আরে এই ফিরাত। হ্যাঁ, আর বল, কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বললি এক, করলি আরেক। এই প্রথম তোর কথার সাথে কাজের মিল পেলাম না। কেন? তুই বললি লিনাকে নিয়ে বিয়ে করবি, আর তুরফা? ভাগ্যে যা ছিল তাই হলো। কেন তুই খুশি না? আরে সেটা না, কিন্তু ভাইয়া, আজ যেহেতু আপনাদের বিয়ে হয়েই যাবে, তুফাকে শাড়ি পরিয়ে সাজিয়ে আনি একটু। না মন্তা, নূরকে অবলোকন করার অধিকার শুধুই আমার, আর কারো নয়। তুরকে শুধুই আহরার দেখবে, বাকিতে দেখানোর কোনো প্রয়োজন মনে করি না আমি। এক চিলতে হাসলো আহুরার। তোরফার সাথে সাথে চোখ নামিয়ে নিল লোকটার থেকে। এই লোকের অন্ত কোথায়? কোনোই কুলকিনারা পাচ্ছে না সে। সব কিছু তার কাছে অন্ধকার অন্ধকার লাগছে। সকলের সামনে দুজনের বিয়ে হলো। পবিত্র এক বন্ধনে আবদ্ধ হলো দুটি আত্মা। বিয়ে মানে পবিত্র দেহের মিলন নয়, বিয়ে মানেই পবিত্র দুটি আত্মার মিলন। এই বন্ধনেই দুইটি আত্মা পবিত্র ও বিশুদ্ধ মিলনে একে উপরে আসতে থাকে। বিয়ের মতো পবিত্র খুব কিছুই আছে। এক আত্মা তৃপ্ততা পাওয়া যায় এই বন্ধনে। দুটি মানুষের মধুর সম্পর্ক বয়ে আনে। বিয়ে মানে কারো কাছে সুখ, কারো কাছে বিষ। বিয়ের সুখ আস্বাদনের প্রক্রিয়াও ভিন্ন হয়।
প্রেমিক পুরুষরা তা জানে। বিয়ে তো এক স্নিগ্ধ হাওয়া, গা যতক্ষণ স্নিগ্ধ শীতল হাওয়া দিবে ততক্ষণ এর অনুভূতি উপলব্ধি করা যায়। যদি হাওয়া তিক্ত হয় তবে বুঝে নিতে হবে দুজনের একজনের ভুল। তিক্ততার রেশ কাটিয়ে স্নিগ্ধ হাওয়া ফের বইয়ে দেওয়াই উত্তম। বিয়ে নামক বন্ধনে দুই আত্মার অস্তিত্ব মিলেমিশে এক হয়ে ওঠে। আহুরার হাঁটু গেড়ে বসে তুরফার দুই হাত নিজের দুই হাতে আবদ্ধ করল। সবার সামনে গভীর চুমু খেল সেই হাতে। সমস্ত শরীরে হিম শীতল হাওয়া বয়ে গেল আহুরারের। তুরফা শিউরে উঠল। শিরায় শিহরণ লাগছে, দম আটকে আসবে মনে হচ্ছে। অজানা অদ্ভুত এক শিহরণের আবেশ অনুভবে উঠছে। মিনিট কয়েক পর আহুরার উঠল, তুরফার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, নিজের আমানতকে সম্পদে পরিণত করে নিলাম হৃদরণী। আজ থেকে তুমি আমার স্ত্রী। পবিত্র এক বন্ধনে আবদ্ধ করেছি তোমাকে নিজের সাথে। আজ থেকে তুমি আহারার চৌধুরীর স্ত্রী, মিসেস তুরফা চৌধুরী। তোমার পরিচয়, তুমি মিসেস আহারার চৌধুরী। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর যখন তুরফা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল তখন সবকিছু নিয়ে চিন্তার এক জগতে পৌঁছে গেল। হঠাৎ কোনো শব্দে ঘুরে দাঁড়ালো। আহুরারকে দেখে চমকালো, ভীষণ চমকালো তুরফা। ভ্রু কুচকে তাকিয়ে আছে আহুরারের দিকে। অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল, আপনি আপনি এখানে কি করে? তোমার সাহস কি করে হয় এই ঘরে আসার তোর? আপনি এখানে এলেন কি করে? আমি তো দরজার লক। আমি জানতাম এমন কিছুই হবে, তাই আরেকটা চাবি আগেই ম্যানেজারের কাছ থেকে আনিয়ে রেখেছি। চলো। কোথায়? নিজের স্বামীর ঘরে। এতদিন কোনো কিছু করিনি, গায়ে হাত দিতে গেলেও ভেবেছি অনেকবার। এখন এসবের কোনো প্রশ্নই আসে না। এখন তুমি আমারই সম্পদ, আমারই স্ত্রী। নিচের রুমে গিয়ে আহুরার তুরফাকে কোলে নিয়ে ব্যালকনির দিকে গেল। সেখানে নামালো কোমল হাতে, আলতো করে গালে হাত দিল। সারা শরীর তুরফার কাঁপছে। আহুরার বিমুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল তুরফাকে। ভেতরে যে কি তোলপাড় ঝড় হচ্ছে তার সে নিজেও বুঝে উঠতে পারছে না। আচমকা তুরফাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে, ক্ষণে ক্ষণে শক্ত করে জড়িয়ে ধরছে নিজের সাথে, একদম যেন মিশিয়ে নিবে। তুরফা চাইলেও কিছু বলতে পারছে না। সে বুঝলো আহুরার কাঁদছে, কারণ তার কাঁধটা গরম পানিতে ভিজে যাচ্ছে। কিন্তু কাঁদছে কেন উনি? তুরফার ফাঁপা কষ্ট হচ্ছে বুকের ভেতর। কাপা হাতে আহুরারের পিঠে হাত রাখলো কোমল ভাবে। আহুরার এক দোপ মোমের মতো গলে গেল। এবার আরো শক্ত করে তুরফাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তুরফা কিছু বুঝলো না, ভেতরটা শুধু ধরপড় করছে ওনার কান্নার আওয়াজে। না পেরে আহুরারকে আলতো করে জড়িয়ে ধরল তুরফা। আধ ঘন্টার মতো আহুরার ফুপিয়ে কেঁদেই গেছে। এত বছরের ভেতরের কষ্টটা কান্নার মাধ্যমে গলে পড়ছে। আহুরার এতক্ষণ এভাবে কেঁদে খানিক হাঁপিয়ে গেল। তুরফা খুব কষ্টে তার কাঁধ থেকে আহুরারকে তুলল। আহুরারের মুখ দেখে তুরফা থমকে গেল। বুকটা ধক করে উঠল তার। গম্ভীর মুখটা কেঁদে লাল হয়ে আছে, চোখগুলো ভয়ঙ্কর দেখাচ্ছে। আহুরার নাক টেনে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তোরফা দ্রুত আহুরারকে একটা চেয়ারে বসালো। ভেতর থেকে একটা গ্লাসে পানি নিয়ে এসে আহুরারকে দিল। আহুরার মুখ ফিরিয়ে নিচ্ছে বারবার। তোরফা বাধ্য হয়ে আহুরারের থুতনিতে হাত চেপে মুখ ফিরায় নিচের দিকে। পানির গ্লাসটা আহুরারের মুখে ধরল। আহুরার মায়া ভরা চোখ দিয়ে তাকালো তোরফার দিকে। তোরফা ইশারা করলো পানিটা খাওয়ার জন্য। আহুরার পানি সব খেয়ে হাঁপ ছাড়ল। টি টেবিলের ওপর পানির গ্লাসটা রেখে তোরফা আহুরারের চোখ মুছে দিল নরম হাতে। আহুরার তোরফার কোমর জড়িয়ে ধরল দুই হাতে। পেটে মুখ গুজে দিয়ে এবার নীরবে কাঁদল। তোরফা বুঝতে পারল না কিসের তিক্ত কষ্টেই মানুষটা এভাবে কান্না করছে। আর কাঁদবেন না, আপনার শরীর খারাপ হবে। কান্না থামান। শুনছেন? তুরফা, আমার অতীতটা কালো, বেদনাদায়ক, খুব কষ্টদায়ী বুকের ভেতর। সেটা আমার জীবনটা কষ্টেই গেছে তুরফা। ভেতরে খুব জ্বালা আমার। তুরফা, আমায় একটু শান্তি দিবে প্লিজ? একটু শান্তি। আমার ভেতরের দাবানলটা একটু প্রশমিত করবে তুরফা? নয়তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাব আমি। আমার কালো অতীত আমায় নোংরা বানিয়েছিল। কিছু কালো অতীত মানুষটাকে ধ্বংস করে দেয়। নিজের কাছে নিজেকে তুরফার সবচেয়ে অসহায় মনে হচ্ছে। এত এত প্রশ্ন, কোনো উত্তর নেই। প্রশ্নের সাগরে ভাসছে শুধু। উত্তরে নৌকা না হয়ে এলে এই সাগর থেকে রেহাই নেই তার। কি কালো অতীত যার কারণে উনি এমন হলো? লিনার বিষয়টা কি? তাতে কেন মুনতাহের বিয়ে ভাঙার কথায় বিয়ে করলো? কোনো কালো অতীতের কারণে এভাবে কাঁদছে?
কোন কালো অতীতের কারণে এভাবে কাঁদছে? তোরফার মাথা মুড়িয়ে শুয়ে পড়ল। এই লোকের সাথে অযথা তর্কে করে লাভ নেই, কোনো কাজে আসবে না। এই ঘরেই থাকতে হবে তাকে। থাকতে যেহেতু হবেই, তাহলে চুপ করে থাকাই ভালো। তোরফা মনে মনে দোয়া করছে যেন এখানে না আসে। আহুরার কফি শেষ করে ঘরে এলো। তোরফাকে দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে ঘরের আলো নিভিয়ে দিল। চাদরের ভেতর থেকে তোরফা ঘর অন্ধকার দেখে ভয় পেল খুব। ঘরে মৃদু আলো জ্বলছে, একটা ঘোর লাগানো পরিবেশ। আহুরার সোফার সামনে গিয়ে আচমকা চাদর সরিয়ে নিল। পাঁচকোলে তোরফাকে তুলে নিল। ঘরের মৃদু আলোয় দুজনের মুখ আবছা দেখা যাচ্ছে। তোরফা বিচলিত ও তরাস নয়নে আহুরারের দিকে তাকায়, কিন্তু তার চোখে শুধুই ঘোর, মোহ ভরা দুই নয়ন। ফিসফিসানো কোমল কণ্ঠে আহুরার বলল, আমি তৃষ্ণার্ত তোর, অনেক দিনের তৃষ্ণার্ত। আমার আত্মতৃপ্তি চাই, তোরকে কাছে চাই আমি। তোরের মাঝে নিজের সত্তাকে স্থাপন করতে চাই আমি। নিজের অস্তিত্বের সবটা জুড়ে শুধু তোরকে চাই, শুধু আর কেবলমাত্রই তোর। ভালোবাসি তোর, কোনোদিন কাউকে ভালোবাসা নিবেদন করিনি। কিভাবে করে আমি জানি না। আমি যেমন আমি তেমন ভাবেই ভালোবাসবো তোমায়। খুব ভালোবাসি তোমায় তোরফা। তুমি আমার হৃদহরণী। প্রথম দেখায় হৃদয় চুরি করেছো আমার জীবনের নূর তুমি। ভালোবাসি তোমায় হৃদহরণী। মোহময় চোখে তোরফার দিকে চেয়ে আহুরার বিছানার দিকে অগ্রসর হলো। চোখে এত মায়া, এত ঘোর, যেন এক মায়াময় ঘোররাজ্যে আছে ওতে। একবার ডুব দিলেই তলিয়ে যেতে হবে। তোরফার ভেতরে শিরায় উপশিরায় কেউ কারেন্ট লাগিয়ে দিয়েছে। কেমন অনুভূতি কাজ করছে তোরফা তা জানে না। বোধগম্য লোপ পেয়েছে, জ্ঞান শূন্যে আছে এই মুহূর্তে সে। চাইলেও কিছু বলতে পারছে না। আহুরারের কথাই যেন তাকে হিপনোটাইজ করে দিয়েছে। আহুরার কিঞ্চিত হেসে তোরফাকে বিছানায় আলতো করে রাখল। তোরফার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল অনেকক্ষণ। আকস্মিক আহুরার মুখ বাড়িয়ে তোরফার কপালে গভীর এক চুমু দিল। তোরফা কেঁপে উঠল, চোখ বন্ধ করে কাঁপতে লাগলো। আহুরার তোরফার দিকে তাকিয়ে দেখল তোরফা চোখ বন্ধ করে আছে, তার ঠোঁট কেঁপে যাচ্ছে। কাপা ঠোঁটগুলো আহুরারকে একদম টেনে নিয়ে যাচ্ছে, গভীরভাবে মিশিয়ে নিতে চাইছে। আহুরার আজ দূরের মাঝে গভীরভাবে মিশে যাওয়ার প্রয়াস করছে। আলতো করে আহুরার তোরফার অথরে অথর বোলালো। নতুন জীবনের নতুন এক সকাল। তোরফার ঘুম ভাঙলে হাই তুলে বিছানায় বসল। শরীর কেমন ম্যাচ ম্যাচ করছে। রাতের সবকিছু মনে হতেই বুকটা চিপা দিয়ে উঠল। শুষ্ক একটা ঢোক গিলল। নিজেকে একদম গুটিয়ে নিয়েছে তোরফা। চাদর জড়সড় করে খুব কাছে নিয়ে এলে চোখ গেল সামনে। মানুষটা পিছনে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর আহুরার বলল, ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করবে। যাওনি? তোরফা তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে যখন ফিরল তখন আহুরার ঘরে ছিল না। তোরফা হাঁপ ছাড়ল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ভিজে চুল মুছছিল, তখন হঠাৎই ব্যালকনি থেকে আহুরার এসে পিছন থেকে তোরফার কোমর পেঁচিয়ে নিল। মেদহীন পেটে চাপ লাগায় তোরফা ভেতর থেকে কেঁপে উঠল। শরীরে লোম যেন সজাগ হয়ে গিয়েছে। তোরফা ভরকে গেল এতে। আয়নায় আহুরারকে দেখে মোচড়াতে লাগলো। ভেতরে অস্বস্তি বোধ করছে খুব। আহুরার তোরফার গলায় মুখ গুজতে চেয়েও পারল না। দমকা হাওয়ার মতো সে তোরফাকে নিচের দিকে ফিরায়। চোখ বন্ধ করে ভিজে চুলের সুভাষ টেনে বলল, পাখির মতে এত ছটফট করো কেন তোর পাখি? ছাড়ুন। কেন? আমি বসি তাই। তুমি বললেই ছাড়তে হবে? হ্যাঁ, ছাড়তে হবে। ছাড়ুন আমায়। আমার সাথে জোর গলায় একটু কথা বলো না। সবার আগে আমি তোমার স্বামী, কথাটা ভুলো না যেন, মাথায় রেখো। তোরফার আর কিছু বলার নেই। কলিং বেল বাজতেই আহুরার বলল, ভেতরে যাও, আমি দেখছি। আহুরার গিয়ে সার্ভেন্টের থেকে ট্রে নিয়ে ঘরে এলো। টেবিলের উপর রেখে তোরফাকে ডাকলো। তোরফা শুধু একবার অমত করেছে। এরপর আহুরার নিচেই তোরফার হাত ধরে টেনে নিয়ে আসে। তোরফা পরোটায় হাত দিতে গেলে আহুরার বলল, ভুলেও হাত দিও না, কারণ আমি খাইয়ে দিব। মুখের সামনে খাবার ধরলে তোরফা একটা ঠোঁট উল্টে চুপচাপ খেয়ে নিল। পরন্ত বিকেল, গোধূলির আবছায়া আলো লাল আভা দিচ্ছে। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এ সময়টা আকাশের দিকে তাকালে আনমনে মন ভালো হয়ে যায়। মুগ্ধ হয়ে এক নাগারে তাকিয়ে থাকলে ঠোঁটের কোণায় এমনি একটু হাসি ফুটে ওঠে।
গধূলির ওই মুহূর্তে নিজেকেই অন্যরকম লাগে। বেখিয়ালি মনে ভালো লাগার অনুভূতি হয়। তোরফা একা দাঁড়িয়ে আছে, ঠোঁটের ফাঁকে হাসির রেখা। এত মুগ্ধতার মাঝেও মনের কোনায় প্রশ্নেরা উকি ঝুঁকি দিচ্ছে। মন মস্তিষ্ক আজকাল আহুরারকে নিয়েই বেশি ভাবছে, নাড়াচাড়া করছে। আহুরারের কথা মনে হতেই প্রশ্নরা একসাথে জড়ো হয়েছে মাথায়। প্রশ্ন পোকা কিলবিল করছে মাথায় উত্তর জানার আশায়। হঠাৎ দুটি হাত তার নরম পেট জড়িয়ে নিয়েছে। চমকে পিছন ফিরতে চাইলেও পারল না। তার হাত খোপা করা চুলগুলো খুলে তাতে মুখ ডুবালো। তোরফা বুঝল এটা আহুরার, কারণ আহুরারের গায়ের ঘ্রাণটার সাথে কাল গভীরভাবে পরিচিত হয়েছে সে। দুনিয়ার অন্য কিছু ভুললেও হয়তো ওই সুভাষ ভুলবার নয়। মূলত প্রতিটা পুরুষের গায়ে আলাদা এক ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। আহুরার নিজের নাক দিয়ে তোরফার সাদা ঘাড়ে স্লাইড করতে লাগলো। তোরফা চাইলেও কিছু বলছে না। আহুরার তার পেট চেপে ধরে নিজের আরো কাছে মিশিয়ে নিল। তোরফাকে নিচের দিকে ঘুরিয়ে চড়িয়ে নিল। তোরফার মাথাটা নিচের বুকের কাছে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। বুক যেন তার শীতল হচ্ছে একটু একটু করে। আগুন নিভে পানি হয়ে তা হিমশীতল রূপে যেন জমে যাচ্ছে। প্রশান্তি যেন সারা অঙ্গে বিরাজ করছে। একটু পর তুরফার মাথা তুলে আলতো হাতে গাল স্পর্শ করল। কপালে গভীর এক ভালোবাসার চিত্র আঁকল। আতুরে গলায় বলল, তোর আমার বেবি চাই, ছোট্ট একটা বেবি চাই। ছোট্ট ছোট্ট হাত পাগুলি জড়িয়ে ধরতে চাই। আদো গলায় ওর মুখ থেকে বাবা ডাক শুনতে চাই। বিশাল বাড়িতে দৌড়ে দৌড়ে আব্বু ডাকের মুখরিত পরিবেশ উপভোগ করতে চাই। আমার বেবি চাই তোর। কি বলবে তুরফা ভেবে পাচ্ছে না। ভেতরে অদ্ভুত অনুভূতির আভাসে ছেয়ে গেছে সব। রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে সর্বাঙ্গে। শরীর কাঁপছে খুব। নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারছে না। তোরফার চোখ চিকচিক করছে। বেবি? তার নিজের বেবি? তার গর্ভের ফল? ভেবে যেন তুরফার শরীর কাঁপতে লাগলো। প্রতিটা মেয়ের মাঝে এক অদ্ভুত অনুভূতির মিল পাওয়া যায় এইখানে। যখন নিজের গর্ভজাত সন্তানের কথা মনে করে কোথা থেকে যে এক অনুভূতির উদয় হয় হৃদয়ে তা বোঝানো মুশকিল। তবে ভাবা মাত্রই এক শিহরণ লেগে যায় শরীরে। অন্য কারো মতো নিজের সন্তানকে দূরে সরিয়ে দিব না। যেমন পরিস্থিতি আসুক না কেন, আমি আমার বেবিকে আগলাবো। নিজের সবটা দিয়ে ভালোবাসবো আর আগলে রাখবো। কখনো দূরে সরাবো না তোরফা। অমন বাবা আমি হতে চাই না যে নিজের সন্তানকেই দূরে ঠেলে দেয় কারণে। কখনো হতে চাই না, কোনো দিনও না। তোরফা আমার একটা বেবি চাই। তোরফা দিবে আমায়? একটা বেবি দিবে তোর? কি স্নিগ্ধ হৃদয় স্পর্শী সুর। বুক নাড়া দিয়ে ওঠে তাতে। আহুরার শক্ত করে জড়িয়ে ধরল তোরফাকে। আর তোরফা যে পাথর হয়ে দাঁড়িয়ে রইল একটা পুতুলের মতো। নীরব হয়ে আহুরার আবার পরশ দিল তোরফার কপালে। আমরা কাল চলে যাচ্ছি। আপনি না এখানে মিটিং এর জন্য এলেন? শেষ? মানে কখন? কই আমাকে তো। বললাম তো, যা হওয়ার হয়ে গেছে। আর কোনো কাজ বাকি নেই। কাল আমরা যাচ্ছি। তবে তুমি বললে কয়দিন থেকে যেতে পারি আমরা দুজন। ইস, এবার বুঝি আমি পাগল হয়েই যাব। আল্লাহ আমাকে এসব থেকে মুক্তি দাও, সব পরিষ্কার করো। কি বিড়বিড় করছো? কিছু না। রেডি হয়ে নিও, এক জায়গায় যাওয়ার আছে। কোথায়? এত কথা না বলে যা বললাম তা করো। আর যা চেয়েছি মনে রেখো মাই কুইন। রাতে তারা একটা রিসোর্টে ডিনার করেছে। আর রাতটা সেখানেই কাটিয়েছে দুজন একসাথে। ফ্লাইটে বসে বসে তোরফা কিছু একটা ভাবছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। চোখ যখন খুলল তখন বাংলাদেশের মাটিতে সে। ফ্লাইট থেকে তাড়াতাড়ি করে নেমে গেল। বাতাসে নিঃশ্বাস নিল। মন যেন একটুতেই চাঙ্গা হয়ে গিয়েছে। এই আবহাওয়া আর ওই আবহাওয়া। বলুন আমায় সবকিছু। তোর প্লিজ তুমি শান্ত হও। প্লিজ লিসেন টু মি। এখনো সব উত্তর দেওয়ার সময় হয়নি। সম্পর্কটা আরো মজবুত হতে দাও, ঠিক বলবো। কি সময় সময় করছেন আপনি? আপনাকে বলছি উত্তর দিতে। আপনাকে যে বলেছি আমি ঠিকভাবে ঘুমাতে পারি না, অস্বস্তি হয় আমার উত্তরের তাড়নায়। আর আপনি ভালো সম্পর্ক হওয়ার কথা বলছেন। আরে এতে তো আমি আপনার সাথে সম্পর্কই তৈরি করতে পারবো না। আর আপনি থাক, দরকার নেই, লাগবে না উত্তর। আপনার সব উত্তর, আপনার নিজের রহস্য সব আপনি আপনার মাঝে রাখুন। চললাম আমি আপনার সাথে থাকতে চাই না, আর না থাকতে পারবো। এখানে থাকলে আমার দমটা বন্ধ হয়ে যাবে, মরে যাব আমি। তাই এখানে আপনার সাথে থাকবো না, চলে গেলাম আমি। তোরফার রাগে কটমট করে হাঁটতে লাগলো। আহুরার ভয়ঙ্কর রেগে গেল। মুখের বর্ণ পাল্টে গেছে। চোখ দিয়ে লাল আভা দেখা দিচ্ছে।
ভয়ঙ্কর আর হিংস্র বাঘের মতো দেখাচ্ছে আহুরারকে। আহুরার লম্বার 2-3 পা বাড়িয়ে তুরফার হাত ধরল। কোনো রকম নিচের দিকে ঘুরিয়ে আচমকা এক চর বসিয়ে দিল তুরফার গালে। আকস্মিক ঘটনায় হতভম্ব তুরফা। গাল জ্বলে যাচ্ছে তার, মনে হচ্ছে আগুনে পুড়েছে। চরের কারণে চোখে পানি চলে এসেছে তার, চোখে সব ঝাপসা দেখছে। তবে অনুভব করলো আহুরার তাকে বাহুবন্ধনে আবদ্ধ করেছে, আর সেটাও খুব শক্তে। তুরফা আগা মাথা কিছুই বুঝতে পারছে না, কিন্তু গালটা মরিচের মতো চলে যাচ্ছে। তুই শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলে কল্পনাতেও আনিস না। তোকে ছাড়া আমি এখন থাকতে পারবো না। তুই আমার সব। তুই আমার থেকে চলে গেলে আমি দম আটকেই মরে যাব তুরফা। আমাকে ছেড়ে যাওয়ার কথা তুই বলিস না তুরফা। মরে যাব আমি, মরে যাব। ছাড়ুন। না, ছাড়বো না। নিঃশ্বাস নিতে পারছি না আমি। ঠিক আছো তুমি? খুব লেগেছে এই ধরনের? খুব ব্যথা দিয়েছি তোমায়? প্লিজ সরি, মাফ করে দাও আমায়। আমি বুঝতে পারিনি জান, সরি। জান না, আমার সরি, প্লিজ সরি। তুমি তুমি সব উত্তর চাও তো ওকে দিব, আর তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। আমি হতেও দিব না। উত্তর দিব তোমায়। আগে এদিকে আসো, পানিটা খেয়ে নাও, পরে বলছি। কান্না ভর্তি চোখ নিয়ে তুরফা মাথা নাড়ালো। পানি খাবে না। আহুরার জোর করে অল্প পানি খাইয়ে দিয়ে কোলে তুলে নিল। এখন প্লিজ জিজ্ঞেস করো না কেন কোলে তুললাম। আহুরার তার গুপ্ত ঘর মানে তার আর্ট রুমে নিয়ে নামালো তুরফাকে। বড় একটা প্রিন্টের কাপড় সরিয়ে দিল। তুরফা বিস্মিত হলো খুব, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পলকহীন দেখছে শুধু তার সামনে আর একটা তুরফা, জলজ্যান্ত তুরফা। খুব বেশি অবাক হচ্ছে তুরফা। কারো প্রিন্টিং এত তরতাজা হয়? তুরফা শুধু অবাক হচ্ছে। সাদা ওড়না মাথায় জড়িয়ে থাকা একটা নিচের প্রিন্টিং, গালের দুই পাশে অল্প চুল এসে পড়েছে। ঠোঁটের কোনায় এক চিলতে হাসি, যে কেউ দেখে বলবে এক মানবী হাসছে। তুরফা, এটা একটু একটু করে আঁকা হয়েছে। কোনোদিন একটু, কোনোদিন আগের দিনের থেকে আরেকটু বেশি, এমন করে আঁকা। চোখের পাতা হয়ে গেছো তুমি আমার। তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তুমি আমার হৃদয় ছিনিয়ে নিয়েছো। যদিও তোমার সাথে প্রথম দেখাটা তেমন ভালো হয়ে ওঠেনি, তখন আমার মাইন্ডটাই ছিল অমন। এর পিছনে কারণ আছে। এনিওয়ে, তুমি জানতে চেয়েছো না সব উত্তর, আজ বলছি। প্রতিদিন একটা স্বপ্ন দেখতাম। স্বপ্নে থাকতো একটা ছায়া মানবী, অস্পষ্ট ঘোলা, কিছু দেখতে পারতো না। কেন এমন হতো জানি না। বাংলাদেশে আসার আগ মুহূর্ত থেকেই এমন হয়ে আসছে আমার। শীতেও ঘেমে যেতাম ওই স্বপ্নে, তবে কিছুই দেখতে পেতাম না, কাউকে পেতাম না। দিন গুনছিলাম কবে দেখবো সেই স্বপ্নের মানবীকে। তবে দিন বাড়ার সাথে সাথে কেমন স্পষ্ট হয়েও হয় না, এমন হতো। তারপর ফিরাতের বিয়ে এলো। ও আমার বলেছিল আমি যেন বিয়ে করে নেই। হেসে উড়িয়ে দিয়েছি সে কথা। মনে আছে ছাদে তুমি আমায় বলেছিলে আমি আপনার বউ নাকি, যে যখন তখন গায়ে হাত, কথাটা পুরো শেষ করনি তুমি। কিন্তু আমি বুঝেছিলাম আমার কি করতে হবে। কফির মগে চুমুক দিয়ে গভীরভাবে ভেবেছিলাম সেদিন, বিয়ে করে নিলে তুমি শুধুই আমার হবে। তোমাকে আমি আমার কাছে পাবো সব সময়। যখন তখন হাত ধরলেও তুমি কিছু বলতে পারবে না। ইসলামে তো এটা পবিত্র। তাই ঠিক করি তোমায় বিয়ে করে নিব। কাকতালীয়ভাবে সেই রাতেই তোমাকে স্বপ্নে দেখি আমি। এতদিনের স্বপ্নের মানবী সেই রাতে স্পষ্ট হয় তোরের মাধ্যমে। সে রাতে আমার আর ঘুম হয়নি। ভেবে নিয়েছি যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমায়, সময় নষ্ট করা চলবে না। তবে আমায় বিয়ে করা আর লিনা সেসব? লিনা শুধুই আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। বিদেশে একসাথে পড়াশোনা করেছি আমরা। লিনা ইয়কের ফিয়ন্সি। ওদের আংটি বদল আগেই হয়ে গিয়েছে। কিছুদিনের মাঝে বিয়ে হয়ে যাবে। ও আমায় কল করেছিল বিয়ের দাওয়াত দিতে। ওর কথা মনে হতেই সবকিছু মাথায় সাজিয়ে নেই আমি। লিনা আর ইয়ককে দেশে আসতে বলি, ওরা আসে। তুরফা, আমি জানি তোমাকে বিয়ের কথা বললে তুমি রাজি হতে না, বা আমাকে যদি তুমি ভালো না বাসো তবে জোর করে বিয়ে করে তোমার জীবনটা কেন শেষ করব আমি। যদিও আমি তোমাকে অন্য কারো হতেও দিতাম না, কিন্তু জোর করে বিয়েও করতাম না। চাইলে আমি জোর করতে পারতাম, কিন্তু এই কারণেই করিনি। আমি দেখতে চেয়েছিলাম আমার জন্যে তোমার মনে কোনো অনুভূতি আছে কিনা। প্রথম দিনই আমি প্রমাণ পেয়েছিলাম। লিনাকে প্রথম অফিসে দেখে তুমি কি কি করছিলে আশা করি ভুলোনি। আমি কিন্তু ঠিকই আর চোখে তোমাকে লক্ষ্য করেছি সব সময়। বারবার তুমি আমার কাছে আসার চেষ্টা করেছো। আগুনের মতো জ্বলছিলে আমার কাছে লিনাকে দেখে। আমার প্রতি অনুভূতি না থাকলে এমন হতোই না। আমেরিকা যাওয়াটা প্ল্যান ছিল বিয়ের, তবে এটা আমি লিনা আর ইয়োকে জানতাম। তোমাকে নিজের অর্ধাঙ্গিনী বানানোর জন্যেই এসব করা। পাগলি, তোমাকে বিয়ে করব বলেই সেদিন আমি তোমায় লিনাকে আনতে বলেছিলাম। জানি কষ্ট পেয়েছিলে, কিন্তু করতেই হতো। আর লিনা ইয়োকের ঘরের দরজা তোমাকে দেখাবে বলেই খোলা রেখেছিল। তাই রুম বুক করার সময় অমনভাবে ধাপে ধাপে বুক করা হয়েছে। পরে যখন তোমাকে বিয়ের অফার করলাম তখন তুমি না করলে। বিশ্বাস করো,
1 সেকেন্ডের জন্য দিশাহারা হয়ে গিয়েছিলাম, তাই মন্তাহের কথাটা বলেই জোর করেছি। এখন হয়তো এটা বলতে পারো এত কিছু করার কি দরকার ছিল, আগে কেন জোর করলাম না? মাই কুইন, আগেই বলেছি তোমার মনে আমার জন্যে অনুভূতি অনুভব না করে জোর করে বিয়ে করব না। যখন সেটা অনুভব করেই নিলাম, তখন জোর করে কেন যে কোনো উপায়ে বিয়ে করতাম আমার নূরকে। সবটাতে অন্তত এটা ক্লিয়ার হয়েছ তোমার যে আমি ওসব ইচ্ছা করে করেছি তোমার মনের অনুভূতিটা জেনে তোমাকে বিয়ে করে নিজের কাছে পাওয়ার জন্য। তোরফা তোরফা কি বলবে ভেবে পাচ্ছে না, কথাও আসছে না মুখ দিয়ে। কাঠ গলায় শুকনো একটা ঢোক গিলল। আহুরারের দিকে তাকালে দেখতে পেল আহুরার মায়া ভরা করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। তোরফা রাগ করবে নাকি খুশি হবে তা বোধগম্য হচ্ছে না তার। মাথার ভেতরে সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু আহুরারের ওই মুখটা তাকে সবকিছু ভুলিয়ে দিচ্ছে বারবার। যাই হোক, আহুরারের বাস্তুতার মনেই কাপা ঠোঁটে বলল, ছবি আঁকা হারাম, কিয়ামতের ময়দানে এর জবাবদিহি করতে হয়। না জেনে থাকলে আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, ক্ষমাশীল। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। ভালোবাসো আমায়? হৃধরণী বলো। উত্তরটা তোলা থাক। কেন বলো না প্লিজ। তোর সময় হলে বলবো। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ তো? আপনি যেমন করেছেন আমার সাথে। প্লিজ তোরফা বলো না প্লিজ। আপনি যেদিন আমার মনের মতন হবেন সেদিনই বলবো। তার মানে আমি তোমার মনের মতো নই? না, আপনাকে আমার মনের মতো হতে হবে, একদম আমার মনের মতো। আপনাকে তওবা করতে হবে, আল্লাহর পথে হাঁটতে হবে। তুমি হাত ধরে নিয়ে গেলে সব সম্ভব হবে? ছাড়বো না হাত। পারবেন তো? আহুরার চোখ দিয়ে ইশারা করলো। আলতো করে তোরফাকে নিজের বুকে নিয়ে বুক শীতল করলো। তোরফা তার জন্য নূর, সম্পূর্ণ এক আলো। জীবনটা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার একমাত্র উপায় তোরফা। মেয়েটাকে জড়িয়ে ধরলেই তার বুকে অদ্ভুত এক শান্তি আসে। শরীর, বুক, মন সব শীতল হয়ে আসে। আস্তে আস্তে তোরফা আহরারকে নতুন আহরারে রূপান্তর করে নিচ্ছে। এখন আহরার আগের আহরার নেই, তার মাঝে এক শুভ্রতা দেখা যায় সব সময়। মুখের মাঝে কেমন একটা নূরের আভাস। তোরফা নামাজের সব দোয়া নিজ হাতে শিখিয়ে দিচ্ছে আহরারকে। এমনকি তোরফা নিজেই আহরারকে কোরআনের শিক্ষা দিচ্ছে। দুজনে একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষে তোরফা নিজের স্বামীকে দোয়া কালেম পড়ে ফু দেয়, তারপর কপালে আলতো করে চুমু দেয়। প্রতিদিনকার রুটিন এটা। সেদিনের কথা, তোরফার ডাকে আহুরার ঘুম থেকে উঠে পড়ল। ফজরের আজান দিয়েছে। দুজনে ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়ালো। আজ তোরফা অনেক সময় নিয়ে দোয়া পড়ছে। আহুরার নামাজ শেষে জায়ে নামাজে বসে আছে। তোরফার মোনাজাত এখনো শেষ হয়নি। আহুরার বসে অপেক্ষা করছে তার জন্য, বউয়ের ফু আর চুমু খাবে বলে। তোরফা মোনাজাত শেষ করে আহুরারের দিকে তাকিয়ে মুচকি হাসল। কিছু সময় ধরে দোয়া পড়ে আহুরারকে ফু দিয়ে কপালে ভালোবাসার পরশ দিল। আহুরারের গালে আলতো করে স্পর্শ করল। আপনি বলেছিলেন না আমি আপনাকে ভালোবাসি কিনা? শুনবেন না? ভালোবাসি, আমি আপনাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। আপনি আমার সব, আমার একটা পৃথিবী আপনি। আপনাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি ভালোবাসি আপনাকে। আহরারের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তার ক্ষুদ্র জীবনটা সার্থক। আপনি কাঁদবেন না। আপনার একটু কষ্ট আমার বুকের ভেতরটা পুড়িয়ে দেয়। আমার খুব কষ্ট হয়। আপনাকে আমি কষ্ট পেতে দিব না ইনশাল্লাহ। আপনি সব সময় ভালো, হাসি খুশি আর বিপদ মুক্ত থাকুন, এই দোয়াই করি আল্লাহর কাছে। কাঁদবেন না আমার প্রিয়। তুই আমার জীবনের যে কি তা বলে বোঝাতে পারবো না তোকে তোরফা। আমার জীবনটাই তুই বউ। তোকে ছাড়া এখন একটা নিঃশ্বাসও নিতে পারবো না আমি আল্লাহর কাছে শুধু এটা বলি, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, তুমি শুধু আমার তোরফাকে ভালো রেখো আর আমার সাথে রেখো সব সময়। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না বউ। তুই আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না জীবনের মানে। জীবন এত সুন্দর হয় জানতামও না। আল্লাহর পথে কি শান্তি আছে তাও বুঝতাম না। তোরফা তুই আমার সব। তোকে ছাড়া আমি প্রাণহীন দেহ। আমার কিছু না থাকলেও চলবে, শুধু তুই হলেই হবে আমার। খুব বেশি ভালোবাসি তোরফা। অপেক্ষা করছি, বলুন। উচ্চ পরিবারের সন্তান আমি। দেশে নামডাক আছে বাবার, সবাই বাবাকে চিনে। আমার মাকেও অনেক মানুষ চিনে, তবে সেটা বাবার স্ত্রী হিসেবে নয়, মায়ের নিজ পরিচয়। আমার মা রাজনীতিতে যুক্ত ছিলেন। মানুষকে সেবা সাহায্য করার খুব ইচ্ছা দেখতাম ওনার মাঝে। মা দল করতেন, নিজের ক্লাব, অনেক মানুষ ছিল ওনার। এক ডাকে অনেক মানুষ চলে আসতো। অল্প সময়ে সবার পরিচয় চলে এসেছিলেন। বাবা না করতেন এসব করতে, কিন্তু মা শুনতেন না। ছোট থেকে মাকে কঠিন হতে দেখেছি আমি। মা আমাকে আর বাবাকে সময় খুব কম দিতেন। সারাক্ষণ দেশ, সমাজ ও সব মানুষ নিয়ে ভাবতেন।
বাবা হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, কিন্তু আমি কষ্ট পেতাম। একা সময়গুলি ফিরাতের সাথে কাটতো আমার। মা আমায় নিজ হাতে কখনো খাওয়ায়নি। বাবা অফিস থেকে এসে যতটুকু পারতেন আমায় সময় দিতেন, যত্ন করতেন। বাবাই আমাকে খাইয়ে দিতেন। মা যেন আমার থেকেও ছিল না। মনের কোণায় এই একটা কষ্ট ছিল আমার। বড় হতে হতে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু মায়ের অভাব থেকে যেত আমার। একদিন মা বললেন আমাকে কাল বিদেশ চলে যেতে হবে, সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি সেদিন রাজি ছিলাম না, খুব কেঁদেছিলাম সেদিন। এমনকি মায়ের পায়ে পড়ে কান্না করে বলেছিলাম আমি কোথাও যাব না, এখানেই থাকবো। বাবাকে বলেছিলাম। বাবা প্রথম দিকে না করলেও পরে আর কিছু বলেননি, চুপ ছিলেন। মা এমনিতেই কঠিন, জানতাম মন গলবে না, তবুও চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু হলো না। সেই একা কাটলো আমার দিন। আমার শৈশব কেটেছে একা। আমি প্রতিদিন ঘর বন্ধ করে চিৎকার করে কাঁদতাম। আমার বুকটা ফেটে যেত কষ্টে। জানো, আমি যখন অসুস্থ থাকতাম তখন একাই থাকতে হতো আমার। খুব জ্বর হলে নিজের কপালে নিজে জলপট্টি দিতাম। একদিন হাত কেটে গিয়েছিল। রাতে খাবার সময় খেতে পারছিলাম না, এতটা জ্বলছিল। খাবার মুখ পর্যন্ত নিতেই পারছিলাম না ব্যথায়। সেদিন আর খাওয়া হয়নি আমার। খুব কেঁদেছিলাম ফ্লোরে পড়ে। সেদিন কাঁদতে কাঁদতে আমি সেখানেই ঘুমিয়ে গিয়েছিলাম। এরপর থেকে বাবা মার প্রতি ক্ষোভটা ঘৃণায় পরিণত হলো। এরপর থেকে ওনাদের আর সহ্য হয় না আমার। যোগাযোগ বন্ধ করে দিয়েছি আমি। এখন আর বছরও একবার কথা হয় না। এবার খুশি তো? সব জেনেছো তুমি? ওই পাগলি, কাঁদছো কেন? দেখো আমার শার্ট ভিজিয়ে নিচ্ছে। প্লিজ পাগলি, কেঁদো না। এখন তুমি আমার সব। তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমার কলিজাটা ফেটে যায়। প্লিজ কান্না থামাও। আপনার এত কষ্ট ছিল বুকের ভেতর? ছিল ছিল বলেই আমি অমন বাজে কাজে নিজেকে ডুবিয়ে ব্যস্ত রাখতাম, কিন্তু এখন নেই। আমার জীবনে যখন তুমি এলে কষ্ট দূর হয়ে গিয়েছে। তুমি আমার ভালো থাকার মেডিসিন ধরনি। আমার আপনার সাথে কিছু কথা আছে। বলো পাগলি। রাখবেন তো? কেন না, বলো। আমি চাই আপনি বাবা মার সাথে দেখা করুন। সেটা সম্ভব নয় তুরফা, এছাড়া অন্য কিছু চাও। প্লিজ না করবেন না, প্লিজ। দেখো তুরফা, দেখুন, আপনি না ইসলামের পথে হাঁটুন। সম্পর্ক বিচ্ছিন্ন করা হারাম। যেখানে ওনারা আপনার বাবা মা, আপনি তো এখন জানেন ইসলামে মা বাবার জায়গাটা কোথায়। এমন করবেন না প্লিজ। দেখুন, আপনার কাজ করার পেছনে যেমন কারণ থাকে, ওনারও নিশ্চয়ই ছিল। উনি রাজনীতিতে যুক্ত ছিলেন, নিশ্চয়ই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতেন। একবার দেখা করুন না প্লিজ। তুরফা, আমার এত বছরের একা কাটানো এত কষ্ট তার কি হবে? তারা কি সেটা আমায় ফিরিয়ে দিতে পারবেন বলো? দেখুন, যা চলে গিয়েছে তা শেষ। যা আছে আর যা হবে তা নিয়ে ভাবতে থাকুন। দেখুন, হয়তো ওনারা আপনার কষ্টটা ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু এর থেকেও বেশি আনন্দ ও সুখ দিতে পারবে ওনারা। আমার যতটুকু মনে হয়েছে ওনারা আপনার অপেক্ষা করছে, আর আপনার জন্য কষ্টও পান খুব। প্লিজ একটাবার, প্লিজ শুধু একবার। সকালে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারা রওনা দিল। মিসেস মিলিফা চৌধুরী কলিং বেলের আওয়াজে এগিয়ে গেলেন। দরজা খুলে চীনা কাঙ্ক্ষিত মুখটা এত বছর পর দেখে মিলিফার কলিজা চিপা দিয়ে উঠল। শরীর কেমন কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে ওনার, হয়তো পানিতে। তিনি ভাবছেন এটা কল্পনা, কারণ এমনটা হবে না তিনি জানেন। তবুও মনে কত আনন্দ জাগছে ওনার। কত বছর পর দেখছে নিজের গর্ভজাত সন্তানকে। সেই ছোট দেখেছিলেন তিনি, এরপর শুধু ছবি দেখেছিলেন। চোখ বেয়ে ওনার পানি পড়ছে। ওনার অবচেতন মন বলছেন এটা ওনার ভ্রম, কিন্তু আহুরার ঠাঁই দাঁড়িয়ে দেখছে মাকে। আগের মিলিফা এখন নেই তিনি। মুখে বয়সের ছাপ পড়েছে কেমন পাণ্ডুর দেখার সব সময়। আগের সেই কড়া কঠিনও তিনি নেই, চোখে চশমা, মুখটা কেমন মলিন দেখাচ্ছে। আহুরারের ভিতরে খুব কষ্ট লাগছে। পুরনো ক্ষতে আঘাত তোলপাড় করে দিচ্ছে বুকটা। আরমান চৌধুরী যখন সিঁড়ি বেয়ে নিচে নামছেন, চোখের চশমা মুছে দরজায় তাকালেন, তখন চমকে গেলেন। তিনিও প্রথমে ভুল ভেবেছেন। তাড়াতাড়ি চশমা পরে বিস্মিত নয়নে তাকালেন। আহুরারের সাথে তার বউ। সবাই টিভিতে দেখেছিলেন বিয়েটা, তাই সেদিন কল দিয়েছিলেন, কিন্তু আহুরার ফোনটাই বন্ধ করে দিয়েছিল। খুশির কান্না কেঁদেছিলেন ওনারা সেদিন। মিলিফা চশমা খুলে চোখের পানি মুছলেন। ইস, অবরা হলে তো দেখতে পারছিলাম, কিন্তু চোখের পানিগুলি কেন বিরক্ত করছে। আহুরারের বুক কেঁপে উঠল। না পেরে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিলিফা বিশ্বাসই করতে পারছেন না এটা তার ভুল নয়, বাস্তব। কি করে সম্ভব? মিলিফা অঝরে চোখের পানি ফেলছেন ছেলেকে জড়িয়ে ধরে। আরমান দৌড়ে এসে ছেলেকে ধরলেন, তিনিও কাঁদছেন। তোরফার চোখে পানি চলে এসেছে এসবে। সে ভেতরে গেল। মিলিফা মন ভরে কেঁদে তোরফার দিকে তাকালেন।
এগিয়ে গেলেন সেদিকে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কাল আপনি তো কল দিয়েছিলেন আমায়, তাই না? তুমি বুঝলে কি করে মা? এমনিতেই। তুমি আহরারকে এখানে নিয়ে এসেছো, তাই না? বাবা, আমি তোর ভালোর জন্য কঠিন হয়েছিলাম। আমারও কষ্ট হয়েছিল তোকে বিদেশ পাঠাতে, কিন্তু এটা দরকার ছিল। তোর জীবন সুরক্ষিত রাখতে করতে হয়েছিল আমাকে ওটা। রাজনীতি সহজ না বাবা, ওখানে অনেক বিপদ থাকে। চঞ্চল মনে তখন সেবা করার ইচ্ছাটা দমিয়ে রাখতে পারিনি, কিন্তু এত বাজে মাও আমি না। নিজের সন্তানকে জেনে শুনে বিপদে ফেলবো, জীবন বিপন্নে রাখবো। এলাকার বাজে কিছু লোকদের নজরে পড়ে গিয়েছিলাম আমি। আশঙ্কা করেছিলাম তোর ক্ষতির, তাই বিদেশে পাঠিয়ে দিয়েছি। এতে তোর লেখাপড়ারও ভালো হবে ভেবেছি, কিন্তু তুই একেবারে দূরে চলে গেলে আমাদের থেকে। আহুরার কাদার কারণে কিছু বলতে পারছে না। ঝাপসা চোখে তুরফার দিকে তাকায়। মেয়েটা তার জীবনের নূর, সবসময় পথ দেখায় নিজের আলো দিয়ে। আজ আবারও তাকে বাবা মাকে ফিরিয়ে দিল, আর তুরফারই জিতল আজ। আহুরার তুরফার দিকেই তাকিয়ে আছে। বউ হলে তো অমরই হওয়ার উচিত, একদম নূরের মতো, নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করবে। আহুরারের জীবনটা রঙে রঙিন হয়ে গিয়েছে। তুরফা তার অস্বাভাবিক জীবনটাকে স্বাভাবিক করে দিয়েছে। কি সুন্দর আলোর পথে হাঁটিয়েছে তাকে, সুন্দর একটা জীবন উপহার দিল তাকে তার অর্ধাঙ্গিনী। চাঁদের আলোয় বসে আছে দুজনে ছাদে, মা বাবার সাথে তৃপ্তি নিয়ে খেয়েছে আজ এত বছর পর। মা নিচু হাতে রান্না করে নিচু হাতে খাইয়ে দিয়েছেন তাকে। ওনারও ইচ্ছে পোষণ করেছে নাতি নাতনির। তোরফা, তুমি আমার জীবনের আলো, তুমি আলো দিয়ে পথ না দেখালে এমন হতোই না। এটা আমার দায়িত্ব প্রিয়, নিজের স্বামীকে খুশি করা প্রতিটা স্ত্রীর প্রথম দায়িত্ব। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া তোমাকে আমার করে পাঠানোর জন্য। আমি চাই পরকালেও যেন আমি আমার স্ত্রীকে নিয়ে বেহেশতে যেতে পারি। তার জন্যে আমল কিন্তু করতে হবে। বাবা আমার ইচ্ছাটা পূরণ করতে হবে না জান? দেখুন, ভালো হবে না কিন্তু। খুব ভালো হবে। বলেই আহুরার তুরফার নাকে নাক ঘষল। ঘোর লাগানো চোখের দৃষ্টি দিয়ে সিঁড়ি নামতে লাগলো আহুরার। তুরফা তার কোল থেকে লজ্জার হাসি দিচ্ছে। বিছানায় কোমলভাবে রাখলো তুরফাকে। নেশা ভরা চোখে তুরফার দিকে চেয়ে নিজের শার্টের বোতাম খুলল। তুরফার দিকে ঝুঁকলো সে, গালে নরম করে হাত রাখলো। আঙ্গুল দিয়ে তুরফার গাল স্লাইড করছে লাগাতার। একদম ঝুঁকে কপালে চুমু দিল। তুরফা মুচকি হাসল। আহুরার আবার তুরফার কপালে চুমু দিল, গালে চুমু দিল, নাকে নাক ঘষল। চোখ বন্ধ করে চুলের সুবাস নিল। সেটাই যেন আহুরারকে আরো নেশা লাগিয়ে দিচ্ছে, মাতাল করে তুলছে তাকে। মুচকি হেসে আহুরার তুরফার গলায় নাক ডুবালো, গলার পাশে ছোট্ট ছোট্ট চুমু দিতে লাগলো। প্রতিটা ছোঁয়ায় তুরফা কেঁপে কেঁপে উঠছে, শিউরিয়ে উঠছে দেহ, শরীরে হিমশীতল হাওয়া বইছে। আহুরার তুরফার কাঁধে নিচে নাক দিয়ে স্লাইড করছে। চোখ বন্ধ করে একের পর এক ভালোবাসার শীতল পরশ দিতে লাগলো। আহুরার ঘরের মৃদু আলোয় খেয়াল করলো তুরফার ঠোঁট কাঁপছে। মুচকি হাসলো সে। আহুরার সেই কাপা ঠোঁটে নিজের অথর বোলালো। অথরে অথর স্পর্শ করলো আহুরার আর তার হৃদ হরিণীর। ঘোর লাগানো পরিবেশে আহুরার বিড়বিড় করা অস্পষ্ট কণ্ঠে বলল, তুই হৃদহরণী।